হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ছোট মা, ও ছোট মা, আমাকে আর মেরো না প্লিজ, আর মেরো না। আমি সত্যি বলছি, আমি বোনের খেলনা ভাঙিনি। রকি কান্না করতে করতে আর্তনাদ করে উঠল। চুপ, একদম চুপ। তোর মিথ্যা কথা আমি বিশ্বাস করব? তুই মনে করেছিস আল্লাহ তোর মায়ের সাথে তোকে নিতে পারতো না তুলে? তোর মতো সাপকে কেন যে আমার হাড় মাস জ্বালানোর জন্য রেখে গেল? বলেই রেগে ফুসতে ফুসতে রকিকে বেধড়ক মারতে লাগলো ওর সৎমা। ছোট্ট একটা নিষ্পাপ প্রাণকে এক অমানুষের হাতে অমানবিকভাবে নির্যাতিত হচ্ছে, আর ওকে বাঁচানোর মতো কেউ নেই। থাকবেই বা কী করে? ওর রক্ষা কবচ তো কবরে। যাকে হাজার আকুতি ভরা কণ্ঠে ডাকলো ফিরবে না ওর কাছে। পাশের ঘরে দরজার সমানে থাপড়াইতেছে ওর একমাত্র সাহারা, ওর দাদি হাসনা বেগম। জোরে জোরে কান্না করতে করতে বলছে, আরে কে কোথায় আছো রে? আমার কলিজার টুকরারে বাঁচাও। ওই ডাইনি আমার কলিজারে মায়েরা ফেলাইল রে। কে রে কুলাঙ্গার হাসান? কই তুই? কোন ডাইনি আনলি রে? জোরে জোরে কান্না করতে করতে বলছে। হাসনা বেগমের চিৎকারে রিহি এবার রকিকে ছেড়ে ঘরের দরজা খুলে চিৎকার করে বলে ওঠে, ওই বুড়ি, তুই চিল্লাস কেন? আমার কানের পোকা মইরা গেল। তোর অনেক দরদ উতলাইয়া পড়ছে না রে? আজ তোর সব দরদ আমি উপড়াইয়া ফেলাম। বলে ঘর থেকে একটানে বের করে মেঝেতে ফেলে দিল, আর সঙ্গে সঙ্গে হাসনা বেগমের মাথায় গিয়ে পিলারের সাথে বাড়ি খেলো। আর শুধু একটা আর্তনাদ, আর হাসনা বেগম ওখানে মাথা ফেটে অজ্ঞান হয়ে গেল। এবার আর রকি কোনো কিছু না ভেবে চিৎকার দিয়ে পাশের বাসার ওর বাবার চাচাতো ভাই রেজাকে ডাকতে লাগলো। ও রেজা চাচু, ছোট মা দাদিরে মাইরা ফেললো গো। তোমরা কে কোথায় আছো? এখানে আসো, আমার দাদিরে বাঁচাও। রকির চিৎকারে রেজা, ওর বউ আমিনা ও মেয়ে রিয়া দৌড়ে আসলো, আর এসেই দেখে হাসনা বেগমের মাথা ফেটে রক্ত পড়তেছে, আর রকি চিৎকার করে ডাকছে ওদের। আর ওর সৎমা রকির চুলের মুঠি ধরে পিঠে কিল দিতেছে আর বলতেছে, ওই কুত্তার বাচ্চা, চুপ, একদম চুপ। আর কিছু বলার আগেই আমিনা দৌড়ে গিয়ে রিহির কাছ থেকে ছাড়িয়ে নিল রকিকে, আর চিৎকার করে বলল, তুমি কি মানুষ না অমানুষ? এইভাবে কোনো ছোট বাচ্চারে মারে তো? মেঝের দিকে চোখ যদি চিৎকার করে বলল, ও আল্লাহ গো জেঠিমা! বলে এক দৌড়ে হাসনা বেগমের কাছে চলে যায়। মায়ের কথা শুনে এবার রিয়াও দৌড়ে গেল ওর বড় দাদির কাছে আর কেঁদে উঠল। আমিনা এবার হাসনা বেগমের মাথার পাশে পড়ে থাকা গামছা দিয়ে বাঁধতে বাঁধতে কান্না করে বলল, ও রিয়ার বাবা, তাড়াতাড়ি জেঠিমারে হাসপাতালে নাও। স্ত্রীর কথায় রেজার হুঁশ ফিরল। এতক্ষণ বোকার মতো সব চেয়ে চেয়ে দেখে যাচ্ছে কি হচ্ছে, এগুলো কেনই বা হচ্ছে ওর মাথায় কিছুই ঢুকছিল না। কিন্তু স্ত্রীর চিৎকার আর কান্নার শব্দে ও নিজের স্বয়ংবিদ ফিরে পায়, আর দৌড়ে গিয়ে চেক করে হাসনা বেগমের নিঃশ্বাস পড়ছে কিনা। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস খুব ধীরে ধীরে পড়ছে। তাই ও আর সময় নষ্ট না করে কোনো কথা না বলে দৌড়ে বাইরে চলে গেল গাড়ি ঠিক করতে। হাসনা বেগমকে নিয়ে হসপিটালে যাওয়া দরকার, না হলে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। গাড়ি আসতেই সবাই ধরাধরি করে হাসনা বেগমকে গাড়িতে তুলো এবং সাথে আমিনা ও রিয়া গেল। কিন্তু আমিনা রকিকে ওই শয়তান মহিলার কাছে রেখে যাওয়ার সাহস পেল না, তাই নিজের সাথে রকিকেও গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। রকি কাঁদতে কাঁদতে নিঃশ্বাস ফুরিয়ে ফেলছি, মনে হচ্ছে ছেলেটা এখনই নিঃশ্বাস ফুরিয়ে মারা যাবে। ছেলেটার শরীরও প্রচুর মারের দাগ। এইভাবে মারে কোনো মানুষ একটা নিষ্পাপ শিশুকে? এইভাবে মারতে পারে? আসলে কি সে মানুষ? না, সে মানুষ না, মানুষরূপী পিশাচ, যার শরীরে দয়ামায়া বলে কিছু নেই। আমিনা যখন রকির দিকে তাকিয়ে এগুলো ভাবছিল, তখনই স্বামীর ডাকে ধ্যান ভাঙে আর হক চুকিয়ে তাকায় প্রশ্নবোধক চাহনিতে। তা দেখে রেজা কিছুটা জোরেই বলল, কি হলো, শুনতে পাচ্ছ না? রকি জ্ঞান হারিয়েছে, ওকে ধরো ঠিক করে। স্বামীর এরূপ কথা শুনে
আমিনা কিছুটা অবাক গলায় বলল, রকি রকি, ও রকি, বাবা কি হলো রে তোর? এই তো কান্না করছিলি, এখন কি হলো? স্ত্রীর এমন বিচলিত কণ্ঠ শুনে রেজা এবার আফসোসের গলায় বলল, কিছু হয়নি ওর, এত কান্না করার কারণে অতিরিক্ত ব্যথায় জ্ঞান হারিয়েছে, তুমি ভেবো না, ঠিক হয়ে যাবে। এতটুকু বলতেই গাড়ি থেমে গেল আর সবাই বাইরে তাকিয়ে দেখে হাসপাতালে পৌঁছে গেছে। তাড়াতাড়ি হসপিটালের ভিতরে গিয়ে ওয়ার্ড বয় আর নার্স সহ স্ট্রেচার নিয়ে আসে। হাসনা বেগমকে নিয়ে হসপিটালের এমার্জেন্সিতে যায়। তারপর ডক্টররা দেখে দ্রুত আইসিইউতে শিফট করে আর রকিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, যা দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনেকক্ষণ পর আইসিইউ থেকে একটা ডক্টর বের হয়ে রেজাকে বলে, রোগীর অবস্থা বেশ ক্রিটিক্যাল, আর যত দ্রুত সম্ভব এবি নেগেটিভ রক্ত জোগাড় করুন। আমাদের ব্লাড ব্যাংকে জব থেকে স্টকে নেই। ডক্টরের কথাই এবার রেজা ওর চাচাতো ভাই হাসানকে ফোন দেয়। হাসান ফোন ধরতে রেজা সব খুলে বলে আর এটাও বলে। তা শুনে হাসান উত্তেজিত গলায় বলে ফোনের ওপাশে, ও ও ওই রোজা, আমি আসতেছি রে, তুই আমার মা, ওই পোলাটারে দেখে রাখিস, আমি অহনি বের হইতাছি দোকান থেকে। হাসানের কথাই রেজা আফসোস গলায় বলে, তুই আয়, আমি না আছি, তুই চিন্তা করিস না, আর ভালোভাবে সাবধানে আয় হাসপাতালে। আরও কিছু কথা বলে ফোন কেটে দেয় আর ফোন কেটে ডক্টরের কাছে যায় সব খোঁজ নিতে। ঠিক রাত 11টায় হাসনা বেগমের জ্ঞান ফিরে, কিন্তু অনেকটা ক্রিটিক্যাল অবস্থায়। কারণ একে তো অনেক বয়স, তার উপর হার্টের পেশেন্ট, যা আরও ভয়ানক আকার ধারণ করেছে। হাসনা বেগমের জ্ঞান ফিরতেই আমার রকি বলে চিল্লিয়ে যাচ্ছে। তাতে আরও হাইপার হয়ে যাওয়াতে হাসনা বেগমের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। নার্স রুগীর এরকম অবস্থা দেখে ডক্টরকে ডাকতে যায় দৌড়ে আর হাঁপাতে হাঁপাতে বলো, ডক্টর আইসিইউ রোগীর জ্ঞান ফিরেছে, বাট অনেক হাইপার হয়ে গেছে। এতটুকু শুনতেই ডক্টর কি বলে কেবিন থেকে বের হয়ে আইসিইউর দিকে হাঁটা ধরে। আইসিইউতে গিয়ে দেখে রোগী হাইপার হয়েছে। তা দেখে ডক্টর নার্সকে বলে ঘুমের ইঞ্জেকশন রেডি করতে, আর নার্স ঘুমের ইঞ্জেকশন রেডি করে দিলে ডক্টর তা পুশ করে দেয়। সঙ্গে সঙ্গে হাসনা বেগম ঘুমিয়ে পড়ে। তা দেখে ডক্টর স্বস্তির নিঃশ্বাস ফেলে, যে যার কাজে লেগে পড়ে। ভোর 5টায় এসে পৌঁছে হাসান চট্টগ্রামে, কারণ হাসানের শোরুম ঢাকাতে আর হাসানের পৈতৃক বাড়ি হলো হাটহাজারী। হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র 15 কিলোমিটার উত্তরে অবস্থিত। পশ্চিমে পাহাড় দ্বারা বেষ্টিত এই উপজেলার মধ্য দিয়ে হালদা নদী প্রবাহমান। উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার নামে পরিচিত এই উপজেলাটি চট্টগ্রাম জেলার সাথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলাকে সংযুক্ত করেছে। শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হাটহাজারী চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারীতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় দেশের তৃতীয় এবং শিক্ষা প্রাঙ্গণ আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ। যাই হোক, গল্পে ফেরা যাক। হাসান সোজা হাসপাতালে আসে। এসেই রিসিপশন থেকে কেবিনের নাম্বার জেনে দৌড়ে ওই কেবিনের দিকে আর গিয়ে দেখে ওর মায়ের মুখে অক্সিজেন মাস্ক, এক হাতে রক্ত, অন্য হাতে স্যালাইন চলছে। হাসান ওনার পাশ দিয়ে একটা নার্সকে যেতে দেখে ওনাকে জিজ্ঞাসা করল, এই রোগীর সাথে আরেকটা ছোট ছেলে ভর্তি করানো হয়েছে, ছেলেটি কোথায়? আইসিইউর দিকে ইশারা করে হাসান নার্সটিকে জিজ্ঞাসা করলো। নার্সটি হাতের আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলে উঠল, এই রুগীর সাথে যে পিচ্চি ছেলেটাকে ভর্তি করানো হয়েছে সে ওই কেবিনটায় আছে। বলে নার্সটি ওখান থেকে চলে গেল আর হাসান ওই কেবিনের দিকে দৌড়ে গেল। গিয়ে দেখলো ওর ছোট্ট ছেলেটার হাতে স্যালাইন আর অসংখ্য ব্যান্ডেজ শরীরে, হাতে পায়ে কপালে, যা দেখে হাসান ওখানেই বসে পড়ে আর কান্না করে বলতে লাগলো, আমি কি বাবা হওয়ার আদৌ যোগ্য? আমার এতটুকু ছেলেকে এত কিছু সহ্য করতে হয় আর আমি কিছুই জানি না। হাসান যখন কথাগুলো বলে অঝরে কান্না করছে, তখন ওর কাঁধে হাত রাখে রেজা আর বলে, আর কেঁদে কী করবি এখন? জেঠিমা তোকে বলতো তখন তো বিশ্বাস করতি না, অন্ধের মতো শুধু বউকে নিয়ে আর বউয়ের কথা বিশ্বাস করতিস, এখন কেঁদে কী হবে? রেজার কথাগুলো শুনে হাসানের বুক আরও দুঃখে ভারী হয়ে উঠল।
অনেকটা সময় এভাবে কাটানোর পর যে রেজা কিছু বলবে তার আগেই হাসান বলল। রিহি কই? হাসানের এমন ঠান্ডা কণ্ঠ শুনে রেজাও কেঁপে উঠল। তার ভয় তার চোখে আবারও তার ভাইয়ের ভয়ঙ্কর রূপ ভেসে উঠছে, যা থেকে ওর ভাইকে ওর হেমা ওকে ভালোবাসা দিয়ে ফিরিয়েছিল। এখন কি হবে? কে বা এই ভয়ানক রূপ থেকে ফেরাবে? রেজার ভাবনার মাঝেই আবারও হাসান বলে উঠল। কি হলো? রিহি কোথায়? বলবি না তো? রেজা কিছুটা আমতা আমতা করে বলে। বাহ বাহ বাহ, বাড়িতে কেন? রেজার কথার উত্তর না দিয়ে হাসান বলে অত্যন্ত ঠান্ডা স্বরে। আমি বাড়ি যাচ্ছি, তুই? আর কিছু বলার আগে একটা নার্স এসে বলে। আইসিইউ রোগীর জ্ঞান ফিরেছে, ওনার গার্জিয়ানকে ডাকে ডক্টর। বলে নার্স ওখান থেকে চলে যায়। আর হাসান আর কোনো কথা না বলে দৌড় লাগায় আইসিইউর দিকে। পিছনে রেজাও যায়। হাসান আইসিইউর ভিতরে ঢুকে দেখে হাসনা বেগম তাকিয়ে আছে, আর পাশে নার্স ওনার স্যালাইন খুলে নতুন একটা লাগাচ্ছে। হাসান মাকে তাকিয়ে থাকতে দেখে সোজা মায়ের পায়ের কাছে গিয়ে দাঁড়ায় আর কাতর গলায় বলে, মা। ছেলের কণ্ঠ শুনতেই হাসনা বেগম সেদিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। আর কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। আর হাসপাস শেষে হাইপার হওয়া দেখে নার্স বলে, কুল ডাউন, আপনার হাইপার হওয়া যাবে না। আর আপনি ওনার কি হন? ওনাকে কোনো কিছুতেই হাইপার করবেন না। আর আপনি শান্ত হন। আমি এখন আপনার অক্সিজেন মাস্ক খুলে দিব, তারপর ধীরে স্বস্তিতে আপনি যা বলার বলবেন, ওকে? নার্সের কথা শেষ হতেই হাসান বলে, নার্স আপু, আমি ওনার ছেলে, উনি তো এখন সুস্থ না, মানে কোনো ভয় নেই তো আর? হাসানকে আর কিছু বলতে না দিয়ে নার্স বলে, আপনার মা? কোনো বড় কিছু হয়নি তো? হাসানের কথা শুনে নার্স কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার একবার ডক্টরের সাথে কথা বলা দরকার। আমি তো এগুলো বুঝিয়ে বলতে পারবো না, তবুও বলছি শুনুন। ওনার হার্টের অবস্থাটা অতটাও ভালো না, সো বেশি ভালো হবে আপনি গিয়ে ডক্টরের পরামর্শ নিন কিভাবে কি করলে ভালো হয়। বলে নার্স এখান থেকে চলে যায়। আর এদিকে হাসান কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু চিন্তা করে ওখান থেকে বেরিয়ে যায় আর কি দাঁড়ায় ডক্টরের কেবিনের সামনে। বড় করে নিঃশ্বাস নিয়ে কেবিনের দরজায় নক দেয় হাসান। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা গম্ভীর ভরাট কণ্ঠ ভেসে আসে, হু ইজ দিস, প্লিজ কাম ইন। ডক্টরের কথাই হাসান ভিতরে ঢুকতে ডক্টরকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম, সরি ফর ইয়োর ডিস্টার্ব, বাট আমার মায়ের রিপোর্ট সম্পর্কে কিছু জানার ছিল। হাসানের ইতস্তত কণ্ঠ আর ভদ্রতা দেখে ডক্টর চোখ তুলে হাসানের দিকে তাকায় আর বলে, প্লিজ সিট ডাউন, আগে সামনের চেয়ারে বসুন, তারপর আপনার রোগীর ডিটেলস বলুন, আর কোনো রিপোর্ট থাকলে আমাকে দেখান। ডক্টরের কথাই হাসানের মাথায় আসে ওর কাছে তো কোনো রিপোর্ট নেই। ওর মা ও ছেলের কি তাই কিছুটা দ্বিধা গলায় বলে, আমি তো ঢাকায় থাকি, আর আমি একটু আগে এখানে পৌঁছেছি। আপনি যদি বলতেন আজ আইসিইউ ভর্তি পেশেন্ট, আর ওর সাথে একটা 17 বছরের ছোট্ট ছেলে ভর্তি হয়েছে, তাদের এখন কি অবস্থা? হাসান কিছু বলার আগে ডক্টর বলে, আরে আরে, আপনি এত প্যানিক করছেন কেন? আপনি আগে একটু শান্ত হন, তারপর বলছি কি হয়েছে। হাসান কিছুটা শান্ত হয়ে বসে। এর মাঝে আবারও দরজায় টোকা পড়ে। বাইর থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠটা হাসানের চিরচেনা, তার একমাত্র বন্ধু, ভাই, এভরিথিং পার্টনার রেজা। ডক্টরের কথায় হাসানের ধ্যান ভাঙে। কাম ইন। ডক্টরের কথা শুনে রেজা কেবিনে ঢোকে আর তার হাতে রয়েছে দুটো ফাইল। রেজা ঢুকতেই ডক্টর আবারও বলে, বসুন আর বলুন আমি কি সাহায্য করতে পারি আপনার। ডক্টরের কথা শুনে রেজা কিছু বলার আগেই হাসান বলে, ডক্টর, ও আমার ভাই। ও হাসানকে কিছু বলতে না দিয়ে রেজা ওর হাতে দুটো ফাইল এগিয়ে দিয়ে বলে, আসলে ডাক্তার, হাসান ভাইয়া রিপোর্টের ফাইল আনতে ভুলে গেছে, তাই আমি নিয়ে এলাম। রেজার কথা শুনে ডক্টর রেজার বানানো দুটো ফাইল নিয়ে দেখতে লাগে। আর তা দেখে হাসান এবার ডক্টরের দিকে তাকিয়ে থাকে সব জানার আগ্রহ নিয়ে। প্রায় 10 মিনিট নীরবতায় কাটে কেবিনের নীরবতা ভাঙে ডক্টরের কথায়। মিস্টার হাসান, আপনার মায়ের মাথার আঘাতটা যতটা কঠিন তার চাইতে একটা প্রবলেম বেশি আকার ধারণ করেছে। বলে ডক্টর জোরে নিঃশ্বাস নেয়, তারপর আবারও বলে,
আপনার মা সেদিন শুধু মাথার আঘাতে জ্ঞান হারায়নি, তিনি সেদিন মাইনার অ্যাটাক করেছে। সময় মতো হাসপাতালে আনার জন্য উনি এখন জীবিত আছেন, বাট ওনার হার্টের 2টা ব্লক ধরা পড়েছে। ডক্টরের কথা শুনে কিছুটা ঘাবড়ে হাসান বলে। ডক্টর, এখন কি করার? আমার মা কি এখন সুস্থ? হাসানের আবারও প্যানিক করা দেখে ডক্টর আবারও বলে ওঠে। আরে আরে, আপনি দেখি আবারও প্যানিক করছেন। আমি কি বলছি আপনার মা সুস্থ হবে না, বাট কিছুটা। ডক্টরের কথা শেষ না হতেই হাসান আবার বলে। ডক্টর প্লিজ আমার সোজাসুজি খুলে বলুন কি হয়েছে আম্মুর। আমি আর কিছুই চাই না, আমি শুধু আমার মা ও আমার কলিজার টুকরো ছেলেটাকে সুস্থ দেখতে চাই। বলে চোখের পানি আড়াল করার জন্য চোখ নামিয়ে নেয়। যা দেখে ডক্টরের যা দুজনেই অনেক কষ্ট পায়, আর দেখে এক অসহায় ছেলে আর বাবার অদেখিত আর্তনাদ। আর তখনই ডক্টর বলে কিছুটা আফসোসের সুরে। আরে এত চিন্তিত হবেন না, আপনার মা আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে, শুধু ওনাকে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। হুই ওপেন হার্ট সার্জারি নয়তো বা হার্টের রিং বসাতে হবে। এখন ডিসিশন আপনার চয়েস করে বলুন আপনারা কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট করাবেন। ডক্টরের কথা শুনে হাসান আর রেজা কিছুক্ষণ চুপ থেকে বলে। কোনটা জেঠিমার জন্য ভালো সেটা কি বলা যাবে ডাক্তার? হ্যাঁ ডক্টর, যেটাতে আমার মা আমার কাছে সুস্থভাবে ফিরে আসবে সেটাই করুন। আমি চাই আমার মা সুস্থ হয়ে যাক, আমার আর কিছু দরকার নাই। এতে যত টাকা লাগে লাগুক, আমি আছি। হাসানের কথা শুনে ডক্টর বুঝতে পারে হাসানের মানসিক অবস্থা, তাই ডক্টর বলে। দেখো, আমরা শুধু চেষ্টার মাত্রায়, আর বাঁচানো সুস্থ করার মালিক আল্লাহ, তাই আল্লাহর উপর ভরসা রাখুন। আর আমি জানি এখন আপনি ডিপ্রেশনে যাচ্ছেন, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার মা অনেক দিন আগে থেকে অসুস্থ ছিলেন, আর এটা কেউ জানতো। জেনেও আপনার মাকে এক ধরনের হার্টবিট বেড়ে যায় আর অতিরিক্ত রক্তচাপ যাতে না কমে সে ধরনের ওষুধ দেওয়া হয়েছে। আর আপনার ছেলেটাকে তো মনেই হয় মানসিক প্লাস শারীরিক দুইভাবে অত্যাচার করা হতো দীর্ঘদিন ধরে। অতটুকু বাচ্চার গায়ে হাজারো নতুন প্লাস পুরনো আঘাতের চিহ্ন আছে, এমনকি পিঠে একটা গভীর পোড়া দাগ আছে যেটা এখনও ভালো মতো শুকায়নি। আপনার ছেলে এখন পুরো ডিপ্রেশনের পেশেন্ট। এখন ওকে নিয়মিত কাউন্সিলিং আর একটা সিকিউর ও স্বস্তির জায়গার মানুষ লাগবে, যাতে ও নিজেকে একটু বুঝিয়ে নিতে পারে। এতক্ষণ ডক্টরের কথাগুলো মাথা ঠান্ডা করে সব শুনলো হাসান আর রেজা। আরও কিছুক্ষণ চুপ থেকে বলে হাসান। আমি এবার পুরো খেয়াল রাখবো। হাসানের কথা শেষ হতে না হতেই রেজা বলে। জেঠিমার ওটিটা কবে করাতে হবে? যত দ্রুত সম্ভব। তো আপনি ব্যবস্থা করুন। ওকে। কথা শেষ করে ওরা ওখান থেকে বেরিয়ে রকির কেবিনে গিয়ে দেখে ও ঘুমাইতেছে, তাই ওখানে নার্সকে খেয়াল রাখতে বলে ওরা হাসনা বেগমকে যে কেবিনে শিফট করা হয়েছে ওখানে যায়। গিয়ে দেখে হাসনা বেগম চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ওরা ভিতরে ঢোকে, কারো পায়ের আওয়াজে চোখ মেলে চায় হাসনা বেগম। দেখে হাসান, ওনার সামনে হাসানকে দেখে কেঁদে ফেলে আর হাতের ইশারায় কাছে ডাকে। হাসান মায়ের ইশারা দেখে জলদি মায়ের কাছে এগিয়ে গেল আর মায়ের হাতটা ধরে টোল টেনে পাশে বসে আর কান্না মিশ্রিত গলায় মাকে বলে। মা, মা বলো আমি আছি তোমার কাছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? ছেলের ব্যাকুল কণ্ঠ শুনে হাসনা বেগম বলল ক্ষীণ গলায়। দেখ বাবা, আমার কাছে আর বেশি সময় নাই, তাই তুই আমার একটা কথা দে। মায়ের মুখে এ ধরনের কথা শুনে হাসান কিছুটা ব্যাকুল আর কষ্ট ভরা গলায় বলে। এসব কি বলছো মা? এগুলো বলো না তুমি। ছাড়া আমার আর রাকিবের কে আছে বলো? তুমি তো আমাদের শক্তি। ছেলেকে আর কিছু বলতে না দিয়ে হাসনা বেগম বলে। দেখ বাবা, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না। জন্ম যেহেতু নিয়েছি, মরতে তো হবেই। তাই তুই আমার কথা দে, আজ আমি। আর কিছু বলার আগে বড় করে দুটো নিঃশ্বাস নেয়, কিছুক্ষণ চুপ থেকে বলে। রেজা কই? ওকে আমার কাছে ডাক। আমি তোদের দুজনের কাছেই কিছু চাইবো, তোরা আমার দিবি বল। কই রেজা? জেঠিমাকে উত্তেজিত হতে দেখে রেজা দৌড়ে এসে হাসনা বেগমের আরেক পাশে আরেক হাত ধরে বলে। উত্তেজিত হয় না জেঠিমা, এই তো আমি। বলো কি চাও তুমি? দুজনে চোখের দিকে এক পলক তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে হাসনা বেগম। আমি চাই তোরা রিয়া আর রকিকে আজকেও বিয়ে দিয়ে কাজী ডেকে
মায়ের কথা শুনে চমকে ওঠে দুজনেই কিছু বলতে যাবে তার আগেই আবার হাসনা বেগম বলে, আমি কিছুই শুনতে চাই না। আমি আমার 2 কলিজার টুকরারে 100টাই বেঁধে ওদের চোখ ভরে দেখে মরতে চাই। তোরা কি আমার কথা রাখবি না? তোদের এই বুড়া মায়ের শেষ ইচ্ছা পূরণ করবি না? বলে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। তা দেখে দুজনেই বলে, জেঠিমা, এগুলো পরে দেখা যাবে। মা, এগুলো নিয়ে পরে ভাবা যাবে, তুমি আগে সুস্থ হও। ওদের কথা শুনে এবার আরো উত্তেজিত হয়ে হাসনা বেগম বলে ওঠে, না, আমি কিছুই শুনতে চাই না। তোরা এখনই বল, আর আজই বিয়ে হবে। ব্যবস্থা কর সব কিছু। উত্তেজিত হয়ে বলো। ওরা মায়ের এরকম অবস্থা দেখে বাধ্য হয়ে রাজি হয়। তখনই কেবিনে একটা নার্স ঢোকে আর রোগীর অবস্থা দেখে দৌড়ে আসে আর বেগতিক দেখে ঘুমের ইঞ্জেকশন দেয়। তারপর ওদের দিকে ফিরে কিছুটা রাগী গলেই বলে, আপনাদেরকে বারবার বলা হয়েছে রোগী যাতে উত্তেজিত না হয়, আর আপনারা ওনার কি অবস্থা করেছেন দেখেন। উনি যা বলে শুনুন, না হলে ওনাকে এইভাবে উত্তেজিত হতে দিলে ওনাকে বাঁচানো যাবে না। তখনই রকি দৌড়ে এসে কেবিনে ঢোকে আর এদিক ওদিক তাকিয়ে ওর দাদিকে শুয়ে থাকতে দেখে দৌড়ে ওনার কাছে যাবে। তার আগেই হাসান ছেলের কাছে গিয়ে জড়িয়ে ধরে আর শান্ত করতে চায়, কিন্তু রকি বারবার উত্তেজিত হয়ে বলে, ছোট মা, আমার দাদিমাকে মেরে দিয়েছে। অনেক রক্ত, অনেক রক্ত। আমার দাদি কই বলল? ছেলের এরকম অবস্থা দেখে হাসান বুকে জড়িয়ে নিয়ে বলে, শান্ত হও, তোমার দাদি ঠিক আছে, ওই দেখো ঘুমাচ্ছে। বাবার বুকের উষ্ণতা আর আদরি পরশে থেমে যায় আস্তে আস্তে। ছেলেকে বুকে নিয়ে আরেক বেডে নিয়ে উঠিয়ে বুকে নিয়ে বসে রইল। ছেলে ঘুমাতে হাসান ছেলেকে বেডে শুয়ে উঠে দাঁড়ায় আর রেজার সামনে গিয়ে দাঁড়ায় আর কাতর গলায় বলে, প্লিজ রোজা, তোর মেয়েটাকে আমার রকিকে দে। আমি ওকে কোনো অসুবিধা বা অযত্ন হতে দিব না। রেজা ভাইয়ের এমন অবস্থা আর কাতর গলা শুনে চমকে ভাইকে জড়িয়ে ধরে বলে, এমনভাবে বলছিস কেন? আমি তো জেঠিমাকে বললাম আজ তার কথা মতোই রিয়া আর রকির বিয়ে হবে। রেজার কথা শুনে হাসান স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাইকে জড়িয়ে ধরে। দেখতে দেখতে বিকাল 5টা বেজে গেল। কখনই বুঝতে পারল না হাসান এইমাত্র কাজী নিয়ে হাসপাতালে আসলো আর সবাই হাসনা বেগমের কেবিনে বসে আছে কাজের অপেক্ষায়। সবাইকে এভাবে বসে থাকতে দেখে রিয়া বলে ওঠে ওর মাকে, মা, আমায় কেন এখন বিয়ে দিতেছ? আমি তো খুব ছোট। আমি কি বড় যে তোমরা আমায় বিয়ে দিতেছ? আর রকি ভাইয়াও তো ছোট, ও কি করে আমার বর হবে বলো? বর না তো বড় হয়, রকি ভাইয়া তো ছোট। মেয়ের কথা শুনে আমিনা হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তোরা যখন বড় হবি তখন তোদের আবার ধুমধাম করে বিয়ে দিব মা। এখন তো শুধু তোদের আমরা এক সুতে বাঁধলাম, যাতে আল্লাহ তোদের সম্পর্ক বরকত আর তোদের ভালো মানুষ হতে তৌফিক দান করে। বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই কাজী আসে আর বিয়েটাও কোনো বাধা ছাড়া হয়ে যায়। 8টায় অপারেশন হয়ে যায় এবং অপারেশনও সাকসেসফুল হয়। দেখতে দেখতে আরও 3টি বছর। সেদিনের পর থেকে কেউ আর রিহি আর ওর মেয়েকে দেখতে পায়নি। তাদের খোঁজ নেওয়ারও কোনো আগ্রহ ছিল না কারোর মধ্যে, কারণ ও যা করেছে সেটা ক্ষমার মাঝে পড়ে না। আর সেই মেয়েটা রিহির মেয়ে ছিল ওর আগের স্বামীর পক্ষে। এখনও কেউ বুঝতে পারেন না কেন ওই দিন রিহি রকি আর হাসনা বেগমকে মারতে চেয়েছিল, কিংবা ওদের এতদিনের নিখোঁজের। রিয়া স্কুল থেকে এসে টিভি দেখতে বসেছে, কারণ ওর ফেভারিট ডোরেমন শুরু হবে, তাই টিভি ছেড়ে চ্যানেল পাল্টিয়ে যে কার্টুন চ্যানেলে দিবে তার আগে ভেসে আসে একটি সংবাদ। কিছু লাশ পাওয়া গেছে কর্ণফুলীর তীরে। লাশগুলোর অবস্থা এতটাই ভয়ানক যে কার লাশ চিহ্নিত করা যাচ্ছে না। লাশগুলোর কারো মাথায়, কারো পিঠের উপর তাদের পেপার বিবরণ দেওয়া আছে। টিভির লোকটি কথাগুলো বলছে আর পাশের লাশগুলোর পিক দেখাচ্ছে, যা দেখে রিয়া একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারায়। ওর চিৎকার শুনে রকি ধরফড়িয়ে উঠে বসে বেডে। কিছুক্ষণ বা 1 সেকেন্ড চুপ করে নিজেকে ধাতস্থ করে আর বুঝতে পারে কেউ নিচে চিৎকার করছে। ও দৌড়ে নিচে ড্রয়িং রুমে এসে দেখে রিয়া মেঝেতে পড়ে আছে আর ওর ছোটো মা রিয়ার মুখে পানি দিচ্ছে। চেতনা ফেরার পর রকি যে কিছু বলবে তখনই ওর চোখ যায় টিভির দিকে, দেখে খবরে কিছু লাশ দেখাচ্ছে। ওর আর বুঝতে বাকি নেই কি হয়েছে, তাই বকতে বকতে গিয়ে আগে টিভি বন্ধ করে। তারপর রিয়াকে কোলে নিয়ে রুমে
যায় শুয়ে দেওয়ার জন্য, কারণ রকি জানে এই মেয়ে তেলাপোকা দেখেও জ্ঞান হারায়, আর এখন তো লাশ। যাই হোক, রিয়ার রুমে ঢুকে ওকে শুয়ে দিয়ে ওর ছোট মাকে বলে, ছোট মা, ওর কিছু হয়নি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ও ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। রকির কথা শুনে আমিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এই মেয়েকে নিয়ে আর পারি না। টিভিতে যত আজে বাজে জিনিস দেখে আর ভয় পেয়ে জ্ঞান হারায়। এই মেয়ে আর শুধরাবে না। আমিনা বকতে বকতে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে রকি একধানে তাকিয়ে থাকে ওর ছোট্ট বোকা বইয়ের দিকে। রকি যখন ভাবতে বিভোর, তখনই হঠাৎ ওর ফোন বেজে ওঠে, আর ও পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। লোকটি কিছুটা চিন্তিত গলায় বলে, কিং, আজ রাতে কর্ণফুল এই পথে মেয়ে পাচার হবে। ফোনের ও পাশের কথা শুনে রকি বলে, সবাইকে বলো আমি উপস্থিত থাকতে বলেছি, আমার আস্তানায় আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি। গম্ভীর কণ্ঠ শুনে লোকটি আর কথা না বাড়িয়ে বলে, ইয়েস কিং। হুম। এই বলে ফোনটা কেটে দেয় আর রেডি হতে যায়। কিছুক্ষণের মাঝে রেডি হয়ে বেরিয়ে যায় ওর গন্তব্যে। এদিকে সবাই আস্থানায় ওদের কিংয়ের জন্য অপেক্ষা করছে। 5 মিনিট পর রকি যখন আস্থানায় পা দেয়, তখনই সবার মাথা নিচু করে উঠে দাঁড়ায়। রকি সোজা গিয়ে ওর তৈরি বড় মিটিং রুমে চলে যায়। গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। সবাই মিটিং রুমে আসতেই কিং বলে ওঠে, জাহিদ, ডিটেলস বলো। কিংয়ের আদেশে জাহিদ এগিয়ে এসে বলে, আজ কর্ণফুলী তীরে জাহাজে প্রায় 50টা মেয়েকে পাচার করা হবে মালয়েশিয়া, আর এদের মূল কথা হলো ব্ল্যাক কোবরা গ্যাং। রাত 1:30 জাহাজে তোলা হবে মেয়েদের। বলে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিংয়ের সামনে। এবার কিং জাহিদের আনা ডিটেলস আর জাহাজের ডিটেলস নিয়ে সব সূক্ষ্মভাবে দেখে। জাহিদের উদ্দেশ্যে বলে, জাহিদ, তুমি আগে অফিসার কামরুলকে বলবে কোথায় কয়টা থাকতে বা আসতে হবে। মনে রাখবে কোনো ভুল যেন না হয়। আর হ্যাঁ, কর্ণফুলীর তীরে প্রত্যেকটা কোণায় সন্ধ্যা থেকে সদস্য যেন পাহারায় থাকে। আর হ্যাঁ, এবার কোনো ভুল যেন না হয়। ওকে? জাহিদ দ্রুত মাথা নাড়ে আর বলে, কিং, ব্ল্যাক কোবরা গ্যাং এর মেইন লিডারও দেশে আসছে আগামী মাসের 10 তারিখে। আমাদের চোর খবর এনেছে কিং আর ওই ছেলেদের লাশ পাওয়া নিয়ে অনেক কথা উঠেছে, আর পুলিশের অসি কায়েস ও ব্ল্যাক কোবরা গ্যাং এর সাথে যুক্ত। এতক্ষণ সব কথা মন দিয়ে শুনেছি কিং। এবার তার রাগে মাথা ফেটে যাচ্ছে এই কথাটা শুনে যে ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে ওসি কায়েসও যুক্ত। তাই কিং রেগে বলে, ওসি কায়েসের সব কুকীর্তির প্রমাণ ও টাকার ইনকাম বা জমা ডিটেলসের ফাইল করো। আর সোজা কালকের অপারেশনের পর 1 কপি মন্ত্রী আর 1 কপি মিডিয়ায় প্রকাশ করো। আর দেশদ্রোহী লোভী বেঈমানকে আমার স্পেশাল খাতিরদারির জন্য তুলে নিয়ে আসো। ওকে কিং। বিকেল 5টায় আস্তে রিয়া চোখ খুলে আর বোঝার চেষ্টা করে ও কোথায়। আর মাথায় হাত দিয়ে উঠে বসে কিছুক্ষণ ভাবতে ওর সব মনে পড়ে যায়। আবারও ভয়ে হালকা চিৎকার করে। আর ঠিক তখনই রকি বাড়ি ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখনই রিয়ার চিৎকার শুনে রুমে ঢুকে রকি ঢুকতে রিয়া এক দৌড়ে এসে রকিকে জড়িয়ে ধরে আর কান্না মিশ্রিত গলেই বলে, টিভিতে ওই লাশ কি ভয়ঙ্কর, কি করে কেউ এতটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। এতটুকু বলে বড় করে নিঃশ্বাস নেয় আর আবারও বলে ওঠে, তুমি তো দেখেছো তাই না, এতটা ভয়াবহ ভাবে কেউ মারে কাউকে, বলো। বলেই কাঁপতে লাগে। আরিয়ার অবস্থা দেখে রকি ওকে ভালো করে বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুই ভয় কেন পাচ্ছিস? আমি আছি না। আমি থাকতে তোর ভয় কিসের? হ্যাঁ। রকির কথা শুনে রিয়া রকির দিকে চোখ তুলে তাকে অভিমানী গলায় গাল ফুলিয়ে বলে, তুমি তো আমায় ভালোই বাসো না, আর বাসবেই বা কেন? তুমি তো আমায় বউ বলে মেনেই নাওনি, তাই তো আমায় দেখতে পারো না, এমনকি তোমার আশেপাশেও ঘেঁষতেও দাও না। কথাগুলো বলে অভিমানী চোখে রকির দিকে তাকায়, কিন্তু রকি শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না। তাই আবারও রিয়া বলে, কি কিছু বলবে না তো? তার মানে আমি যা বলেছি তাই ঠিক, তাই তো? বলেই নিজেকে ছাড়িয়ে নিতে চাই রকির কাছ থেকে, কিন্তু রকি তা হতে দিলে তো ও তো আরো শক্ত করে বুকে চেপে গম্ভীর গলায় বলে ওঠে, তুই এতটুকু মেয়ে ভালোবাসার কি বুঝিস? আমায় বলতো।
ভালোবাসা পেতে হলে তোকে আগে বড় আর সাহসী হতে হবে, বুঝলি? রিয়াকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, তুই আমার জীবনে কি তা আমি তোকে বলতে পারবো না, কারণ আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত জীবনে আমি তোকে আপন করতে পারবো না। আমি তোকে আমার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি যে নিরুপায়। তুই আমায় মাফ করিস। আমাদের এক পথে চলা কোনো দিন হবে না। মনে মনে ভাবতে ভাবতে নিজের ঘরে চলে যায়। আর এদিকে রকির এরকম ব্যবহারে রিয়া কষ্ট পেয়ে আবারও কান্না করতে লাগে আর বিড়বিড় করে বলতে লাগে, আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তুচ্ছ যে আমি এভাবে বললে আমি আর তোমার কাছে আমার ভালোবাসা আর সম্পর্কের দাবি নিয়ে কখনো যাব না, কখনো না। রকি ঘরে গিয়ে কিছুক্ষণ বেডে মাথা নিচু করে বসে থেকে নিজেকে কিছুটা সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন লাগাই এক নাম্বারে। এই দিক থেকে ফোন ধরতে রকি বলে ওঠে, ওদিকের কি অবস্থা? যাকে যেভাবে কাজ করতে বলছি সেভাবে করছে তো? এবার যদি কোনো ভুল হয় তো তোরা সব আমার হাতেই মরবি, কথাটা মনে রাখিস। রকির কথা শুনে ওদিক থেকে জাহিদ কাপা কাপা গলেই বলে, জি 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 কিং, কোনো ভুল হবে না, আমি সব সামলে নিব। আপনি কি এখনই আসবেন? জাহিদের কথা শুনে কিং গম্ভীর গলায় বলে, না, আমি রাতে স্পটে থাকবো, তোমরা ওখানে সব ঠিক করে নাও। কিছুক্ষণ কাজের ব্যাপারে বুঝিয়ে ফোন কেটে দেয় কিং। তারপর এসে শুয়ে পড়ে বেডে। এখন ওর ঘুমের খুব প্রয়োজন, তাই রাত 11টা। এবারে নিয়ম 10টা বাজলেই সবার ঘুমাতে হবে আর ফজরের পরপর উঠে নামাজ পড়তে হবে। প্রতিদিনের মতো আজও সবাই ঘুমায় আর এইদিকে পুরো আপদমস্ত কালো পোশাকে ঢেকে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মাঝেই ওখানে পৌঁছে, কিন্তু গিয়ে দেখে জাহিদ সব ঠিক করে রেখেছে। জাহিদ কিংয়ের উদ্দেশ্যে বলল, কিং ব্ল্যাক কোবরা গ্যাং এর লিডার আজ রাত 8টায় বাংলাদেশ বিমানবন্দরে নামছে। গোপন সূত্রে জানা গেছে ব্ল্যাক কোবরা গ্যাং এর লিডার একজন মেয়ে, যার প্রধান কাজ হলো মেয়ে পাচার করা। জাহিদের কথা শুনে কিং হাতের মুঠো শক্ত করে মুঠি বদ্ধ করে আর আক্রোশ নিয়ে বলে, একটা মেয়ে কি করে এতটা নিকৃষ্ট কাজের সাথে যুক্ত হতে পারে? বলে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক রাত 2টো। 3টে জরুরি ওষুধবাহী ট্রাক এসে দাঁড়ায় কর্ণফুলী সেই জাহাজ রাখা তীরের সামনে। আর পিছনে এসে দাঁড়ায় একটা মার্সিডিস, যার ভিতর থেকে নেমে আসে একটি আপাতমস্তক লাল হুডি দিয়ে ঢাক লোক। নামিয়ে বোঝা যাচ্ছে না। এদিকে আগন্তুক প্রত্যেকটা ট্রাক ড্রাইভারদের হাতের ইশারায় ট্রাকের দরজা খুলতে বলে। আর জাহাজের ভিতর থেকে এক বিদেশি লোক বেরিয়ে আসে আর হ্যান্ডশেক করে আগন্তুকের সাথে। আগন্তুক এবার মুখ খুলল আর বলল, মিস্টার ওয়েট, এবারে আমার দায়িত্ব শেষ, এবার আপনি দেখে নিন। আগন্তুকের কথা শুনে অ্যাডওয়েট বলে উঠল, অবশ্যই, আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। অ্যাডওয়েট এর কথা শুনে আগন্তুক মুচকি হেসে দিয়ে বলে, ওকে, গুড লাকস, বাই। বলে ওখান থেকে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। কিন্তু ওখান থেকে যাওয়ার আগে কিং ওদের দলবল নিয়ে অ্যাটাক করে। কিন্তু আগন্তুক সবার আড়ালে নিজেকে আর ওর সাথে আসা সব লোকেদেরকে নিয়ে সরে পড়ে। আর কিংয়ের হাতে ধরা পড়ে অ্যাডওয়েটের লোক সহ এনজিওকে। অ্যাডওয়েটকে এতটাই মারে কিং যে সেন্স হারায়। কিং ওকে আরেকটা লাথি মারে অ্যাডওয়েটের তল পেটে আর জাহিদকে বলে, জাহিদ, ওকে আমার কুঠিরিতে নিয়ে যা, আমি ওকে পরে দেখছি। আর বাকিদের পুলিশের হাতে তুলে দে। আর যা, মেয়েগুলোকে সেফলি বাড়ি পৌঁছা। আর কোনোভাবে ওই আগন্তুকের ফুল ডিটেলস আমার চাই। এনিহাউ, ওকে? কিংয়ের কথা আর আদেশ শুনে জাহিদ মাথা ঝাঁকায় আর বলে, জি কিং। বলে ওখান থেকে চলে যায়। আর কিং চলে যায় নিজের গন্তব্যে। রকি যেভাবে বাড়ি থেকে বের হয়েছে ওভাবেই ঢোকে বাড়িতে। কোনো রকম ঘরে ঢুকে পোশাক খুলে আর বেরিয়ে আসে ওর ডান হাতের বাহুর ক্ষতটা, যা দিয়ে এখনও রক্ত পড়ছে। কোনো মতে ওষুধ লাগিয়ে রক্ত পড়া কমিয়ে শুয়ে পড়ে, কারণ হাতের ব্যথার জন্য ওর শরীর গরম হচ্ছে। পরের দিন সকালে জ্বরে উঠতে পারছে না রকি, তাই শুয়ে থাকে রুমে। খাবার টেবিলে ছেলেকে দেখতে না পেয়ে হাসান বলে ওঠে, আমি না, রকি কই, খেতে আসলো না যে? হাসানের কথা শুনে রেজাও বলে, আসলে তো রকি কই, ও তো কখনো উঠতে দেরি করে না। রিয়া, মামুনি যা তো রকিকে ডেকে আনতো।
বাবা ডাকে ধ্যান ফেরে রিয়ার। এতক্ষণ ও রকির কথা ভাবছিল। ও দেখেছে কাল অনেক রাতে রকি লুকিয়ে বাড়ি ফিরেছে, আর কিছুই ভাবতে পারল না। তার আগেই আবারও ডেকে ওঠে রেজা। কি রে রিয়া, কই হারালি? যা গিয়ে রকিকে ডেকে আন। বাবার কথায় আর কোনো কথা না ভেবে দৌড়ে চলে যায় রকিকে ডাকতে। গিয়ে দরজায় নক করে আর ডেকে ওঠে। রকি ভাইয়া আছো? বাবা আর চাচু ডাকে তোমায়। কোনো সারা শব্দ না পেয়ে এবার আর নক না করে ঢুকে যায় রুমে। মনে মনে ভাবে, আরে খারুস, বকা দিলে দিবি, আগে দেখি তো খারুসটা কি করে। রুমে ঢুকে দেখে রকি কম্বল জড়িয়ে ঘুমাচ্ছে, আর সে কিনা ভাবছে কিনা কি। বিড়বিড় করে বকতে বকতে গিয়ে কাঁথা মুখ থেকে সরিয়ে দেখে রকির চোখ মুখ লাল হয়ে আছে। তা দেখে তড়ি গড়ি করে রকির কপালে হাত রাখে আর হাত ওঠে আর জোরে জোরে মাকে ডাকতে লাগে। মেয়ের এমন চেঁচানো শুনে সবাই দৌড়ে আসে আর রকির রুমে এসে দেখে মেয়ের চোখে পানি আর ওর হাত রকির মাথায়। যা বোঝার বুঝে যায় সবাই। হাসান এবার দ্রুত ছেলের কাছে আসে। ছেলের মাথায় হাত দিতেই চমকে ওঠে হাসান। এত জ্বর, আর ও কিনা কোনো খেয়ালই করেনি। হাসান ছেলেকে মায়া ভরা গলায় ডাকে, রকি, ও রকি, শুনতে পারছো তুমি আমার কথা? বাবার কথা শুনে পিট পিট করে চোখ মেলে আর মুখের সামনে বাবাকে দেখে ধরফড়িয়ে উঠে বসে আর বলে, বাবা তুমি এখানে? তোর তো অনেক জ্বর। ও কিছু না, ঠিক হয়ে যাবে। তোমরা এখানে কেন? এতক্ষণ একধানে তাকিয়েছিল রিয়া। এবার মুখ খুলো রিয়া। তা ঠিক আছে, তোমার জ্বর সেটা না হয় সেরে যাবে, কিন্তু কাল যে। রিয়ার কথার ধরন দেখে রকি সব বুঝে যায় যে কালেই বিচ্ছু মেয়ে ওকে বাইর থেকে রাতে বাড়ি আসতে দেখেছে। তাই আর কোনো রিস্ক না নিয়ে রিয়ার দিকে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আরে রিয়া, তুই একটু যা তো, আমার জন্য কফি নিয়ে আয় তো, আমার মাথা ধরছে। রকির কথা শুনে রিয়া তো পুরাই এত কিরকিটি। এদিকে ওদের কাণ্ডে সবে হেসে ঘর থেকে বাহিরে যায়। আর সবে যাওয়ার পর রকি রিয়াকে দেওয়ালের সাথে ধরে আর চিবিয়ে চিবিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার ব্যাপারে কথা বলার? আমি তোকে বলিনি আমার থেকে, আমার বিষয় থেকে দূরে থাকবি? তারপরেও তোর সাহস কি করে হলো ও আমার ব্যাপারে কথা বলতে? তুই আর কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে ওঠে আর ফোন রিসিভ করতে ও পাশ থেকে কথা ভেসে আসে। আসসালামু আলাইকুম কিং। ব্ল্যাক কোবরা গ্যাংয়ের ডিটেইলস পেয়ে গেছি, আর এটাও জানা গেছে বাংলাদেশে এখন ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার ডেরা কই, আর পরবর্তী ওদের প্ল্যানটা কি। আর এবার জাহিদ কিছু বলার আগেই রকি রিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে গম্ভীর গলায়, বাকি কথা পরে হবে। আই অ্যাম কামিং নাও। কিং এর গম্ভীর গলা শুনে কাপা কাপা গলায় জাহিদ বলে, জি 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 কিং। এদিকে রিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে অনেকটা ব্যথা পেয়েছে। ও তো এখনো এই ঘর থেকে বের হতে পারছে না। ফোনে কথা শেষ করে রিয়ার দিকে তাকিয়ে দেখে রিয়া একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাগী গলায় বলে, তুই এখনো? রকির রাগী গলা শুনে চোখ তুলে তাকাই রিয়া। আর এদিকে রিয়ার চোখ দেখে রকির বুকের মাঝে ধক করে ওঠে। কারণ ছিল দু চোখ আজ রকিকে অনেক না বলা কথা আর অভিমান না বুঝে আজ কত বড় ভুল করে ফেলেছে। রিয়ার চোখ দেখে কিছুটা হকচকি রিয়ার দিকে এগোবে, তার আগে রিয়া বলে ওঠে, আমি জানি আমি তোমার জীবনে জোর করে চাপিয়ে দেওয়ার দায় আর তিক্ত সম্পর্ক, আজ থেকে আমি তোমাকে সেই দায় থেকে মুক্ত করলাম। গম্ভীর আর কান্না মিশ্রিত গলায় বলে উঠল রিয়া। রিয়ার কথা শুনে চমকে ওঠে রকি আর হক চুকিয়ে যায়। যে কিছু বলবে তার আগে রিয়া দৌড়ে বেরিয়ে যায় আর রকি কাঁদর চোখে তাকিয়ে রইল। তখনই আবার ফোনে বেজে ওঠে। হ্যাঁ, এখন কল না SMS। যা দেখে রকি তাড়াতাড়ি রেডি হয় আর কোনো কিছু না ভেবে বেরিয়ে যায়। ছেলেকে এভাবে দ্রুত বেরিয়ে যেতে দেখে যে কিছু বলবে তার আগে রকি বাসা থেকে বেরিয়ে যায়। তা দেখে হাসান একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সে জানে তার ছেলে এখন আর সেই আগের মতো ছোট নরম শিশুটি নেই। সে এখন বড় হয়ে গেছে, শক্ত সাহসী আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছে, যা নিজের সুরক্ষার জন্য নিজেই একটা দীর্ঘশ্বাস পেলে ওখান থেকে ঘরে চলে যায় আর অফিসে যাওয়ার জন্য রেডি হতে যায়, কারণ তার অফিস আছে।
কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল রকি। আস্থানেই পা দিতেই সবাই উঠে দাঁড়ায়। আর তখনই জাহিদ এসে দাঁড়িয়ে বলে ওঠে, কিং অ্যাডওয়েতে কুঠিরেতে বেঁধে রাখা ও কে এত টর্চার করার পরেও মুখ খোলেনি। জাহিদের কথা শুনে কিং আর কিছু না বলে এগিয়ে গেল কুঠুরিতে। এই কুঠির হলো আস্থানের গ্রাউন্ডে তৈরি টর্চার রুম, জেলখানার কিছু জানালা দরজা ছাড়া রুমের মতো। কিং পা রাখতেই ওর পোষা কুকুর এরা হলো দুই প্রজাতিগুলো হলো কিছু কুকুর আকারে বেশ বড়, যেমন সেন্ট বার্নার্ড বা গ্রেট ডেন। এই কুকুর প্রজাতিটি শক্তিশালী এবং এটি একটি বন্ধুত্বপূর্ণ এবং অনুগত কুকুর প্রজাতি। এই কুকুর প্রজাতিটি আকারে বেশ বড় এবং শক্তিশালী। ওদের কিং তার অস্ত্র হিসেবে তৈরি করে তুলেছে। ওরা চারজন শুধু কিংয়ের আদেশের অপেক্ষায় থাকে। কিং যেখানে অ্যাডওয়েটকে বেঁধে রাখা সেখানে যায় আর ওর সামনে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছড়ে অ্যাডওয়েটের উদ্দেশ্যে। তো কি অবস্থা? আমার আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি তো? কিংয়ের কথাই চোখ তুলে তাকে অ্যাডওয়েট আর কাঁপা কাঁপা গলে খুব কষ্টে বলে, তুমি কে? আর আমায় কেন এভাবে ধরে এনেছো? আমি কি ক্ষতি করেছি তোমার? অ্যাডওয়েটের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল রকি। কিছুটা ব্যঙ্গ করে হেসে উত্তরে বলল কিং, আমি কে তাই তো? আমি এ দেশের রক্ষা কবচ। আমার মানে জানিস? তুই আমার দেশের মা বোনেদের নিয়ে ব্যবসা করবি আর আমি তোকে পুজো করব? এত কথা বাদ দে, বল তোর সাথে আর কে কে আছে আর তোদের পরের প্ল্যান কি? কিংয়ের কথা শুনে বিদ্রুপের হাসিতেই অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে অ্যাডওয়েট, তোর কি মনে হয় আমায় ধরলে বা মারলে তোর দেশের মা ও বোন নিরাপদ? আমি তোর দেশের মা ও বোনকে নিয়ে ব্যবসা করি না। আমি তোর দেশের বললি না ওই মা ও বোনের মতো এক নারী যে নিজের দেশের মা ও বোনকে আমার কাছে বেচে আর টাকা কামায়। বলো তাহলে কে তোর দেশের মা ও বোনের ব্যবসায়ী? ব্যাঙ্গলো গলায় হেসে বলে। অ্যাডওয়েটের কথা আর ব্যাঙ্গলো হাসি দেখে কিংয়ের জল আরও দৃঢ় হলো আর হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করছে। কিছুক্ষণ নিজেকে চুপ করে রেখে চোখ মেলে যায় অ্যাডওয়েটের দিকে। অ্যাডওয়েট কিংয়ের চোখ দেখে ভয়ে স্বপ্ন ঢোক গিলে। তা দেখে কিং বাঁকা আর তীক্ষ্ণ এক চাহনি সহ হেসে বলে ওঠে, তোর কি মনে হয় আমি তোর কথা শুনে তোকে ছেড়ে ওই মাথা খুঁজব? দুঃখিত, তুই একেবারেই ভুল ধারণা নিয়ে বসে আছিস। তুই একটা কাহাবাত শুনিসনি যে কান টানলে মাথা আসে? আমি কষ্ট করে মাথা খুঁজতে যাব কেন? মাথা নিজে থেকে ধরা দিবে। আমি জানি তোর বাবাকে, তো তোকে না পেলে তোর সেই পার্টনারকে তোর বাবা কি করতে পারে তা সে জানে। তাই তুই তোর চিন্তা কর, আমি কাকে কিভাবে খুঁজবো সেটা আমার উপর ছেড়ে দে। আমি তোকে যতটুকু প্রশ্ন করছি তার উত্তর দে। তোদের পরের প্ল্যান কি? রাগী কিন্তু ঠান্ডা গলায় কিংয়ের কথাই কিছুটা ভয় পেল বলে ওঠে অ্যাডওয়েট, তুই যা জানতে চাই তা আমি জানি না। তুই ভুলে মানুষকে ধরেছিস। কিছুক্ষণ অ্যাডওয়েটের দিকে তাকিয়ে জাহিদকে ডেকে কিং বলে, জাহিদ, ইয়েস কিং। ও যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দেয় ততক্ষণ ওকে শুয়ে ওর হাতের নাগালের বাহিরে ওর উপরে মম জ্বালাবে আর মমগুলো যেন গলে গলে ওর পায়ে পড়ে। আর হ্যাঁ, তারপরেও যদি ও মুখ না খোলে ওর পায়ের প্রতিটা আঙুলের নখ তুলে নেবে। কিংয়ের আদেশ পেতেই একজনকে ডেকে বলল জাহিদ, টুটুল, জি। টর্চার টুল বক্স নিয়ে আয়। বলেই এগিয়ে গেল কিংয়ের আদেশ মতো কাজ করতে। জাহিদের কাজের দিকে তাকিয়ে এক পলক তারপর এগিয়ে গেল কুকুরদের দিকে, গিয়ে ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে চলল উপরে ওর অবজারভেশন রুমে। গিয়ে টর্চার রুমে সিসিটিভি ক্যামেরাটা অন করে দিল আর ফোন লাগালো এক জায়গায়। ওপাশ থেকে ফোন রিসিভ করতেই কোনো কথা না বলতে দিয়ে বলল কিং, একটা গাড়ির নম্বর সেন্ড করছি, 1 ঘন্টার মধ্যেই সব ডিটেলস আমার চাই। বলে ফোন কেটে দিল আর ব্ল্যাক কোবরা গ্যাংয়ের ডিটেলসের ফাইলটা নিয়ে চেক করতে লাগলো। হঠাৎ একটা ডিটেলসের ওপর চোখ আটকে গেল। হঠাৎ ফাইলটা রেখে ফোন হাতে নিয়ে জাহিদকে ফোন দিল আর বলল, জাহিদ, এখনই অবজারভেশন রুমে আসো তাড়াতাড়ি। বলেই কেটে দিল জাহিদকে কিছু বলতে না দিয়ে। জাহিদও আর কিছু না বলে ওর হাতের কাজটুকুকে আরও 3টা গার্ডকে দিয়ে দৌড়ালো অবজারভেশন
রুমের দিকে। দরজায় নখ দিয়ে হাঁপাতে হাঁপাতে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই ভিতর থেকে একটা গম্ভীর গলা ভেসে উঠল। এসো। কিংয়ের আদেশ পেতে রুমে ঢোকে কিংয়ের সামনে দাঁড়াই আর বলল, জি 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 কিং। কিং জাহিদের দিকে তাকিয়ে রাগে গলায় বলে, তুমি কি ফাইলটা ভালো করে চেক করছো? কিংয়ের রাগী গলায় কেঁপে উঠল জাহিদ। কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, জি 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 কিং। ওর তোতলানো কথা বলার সম্মতি দিতে ফাইলটা ওর সামনে ফিকে দিয়ে রাগী গলায় বলল, তো এখনো ওর বাড়িতে চেক করোনি কেন? কিংয়ের রাগ দেখে আর বাড়ির অ্যাড্রেসের কথা শুনে চমকে ওঠে জাহিদ আর কাঁপা কাঁপা গলায় বলল, সরি কিং, আমি এখনই দেখছি। বলেই দৌড়ে গেল। আর তখনই ফোন বেজে উঠল কিংয়ের। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা নাম বলল, আর নামটা শুনেই দাঁড়িয়ে গেল কিং। ফোন কেটে বলল, রূপ হাসান। কিছুক্ষণ চুপ থেকে বলল, আবারও আনমনে বলল, আমি কি আবারও পাস্টের মুখোমুখি হব? এতদিনের অপেক্ষা তাহলে শেষ হবে আমার? কিংয়ের ভাবনার মাঝেই দরজায় নখ পড়ল আর দরজার নখের আওয়াজে ধ্যান ভাঙে কিংয়ের। এই ভাবনা বাদ দিয়ে বলল, কামিন। ভিতরে প্রবেশ করলো জাহিদ। ভিতরে ঢুকতেই কিংয়ের উদ্দেশ্যে বলে উঠল জাহিদ। কিং। বেখেয়ালি ভাবে উত্তর দিল কিং। কিংয়ের এমন আনমনে ভাবনা দেখে বলল জাহিদ, কিং আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কিং জাহিদের কথা শুনে ডানে ঘুরল আর কিং বলল, কি কিছু বলবে? জাহিদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর মুখে বলল, কিং ও বাড়িতে শুধু কিছু বডিগার্ড আর একজন মহিলা ছিল, ওনাকে এখানে ধরে আনা হয়েছে। আর কিছু বলতে না দিয়ে কিং বলে উঠল, কোথায় উনি? কিছুটা অবাক হলো জাহিদ আর অবাক হওয়া গলায় বলল, ওপরের একটা রুমে আছে, আপনি। জাহিদকে আর কিছু বলতে না দিয়ে চলল। কিংকে উপরে যেতে দেখে জাহিদও দৌড়ালো কিংয়ের পিছনে। রুমের সামনে গিয়ে জাহিদের উদ্দেশ্যে বলল কিং, জাহিদ। জি কিং। দরজা খোলো। কিংয়ের কথা শুনে ঘরে দরজা খুলল জাহিদ। কিং মুখে মাস্ক পরে ভিতরে ঢুকলো। ঢুকে সামনে তাকাতেই দেখে জানালার কাছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কিংয়ের কেন যেন চেনা চেনা লাগছে। নিজের মনের কথা নিজের মনেই চেপে রেখে ভিতরে ঢোকে। কারোর আসার আভাস পেয়ে পিছনে ফেরে দেখে মুখে মাস্ক পরে একটি শক্তপোক্ত ছেলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে আসলো আর বলল মহিলাটা, তুমি কে? আমায় কেন ধরে এনেছো? প্রশ্ন করে তাকিয়ে রইল মহিলাটা। এদিকে রিহিকে দেখে কিংয়ের মনে হচ্ছে এতদিন পর ওর অনেক দিনের না জানা প্রশ্নের উত্তরটা পাবে সে। গম্ভীর গলায় প্রশ্ন ছিল কিং, তো কুলাঙ্গার মেয়েটা আপনার? রিহি হাসান হবে না কেন? কুলাঙ্গারের পেটে তো কুলাঙ্গার জন্মাবে, তাই না? কিংয়ের কথা শুনে চমকে গেল রিহি। মনে মনে ভাবল, এই ছেলে আমার নাম জানলো কি করে? আবার নিজেকে নিজেই ধিক্কা দিয়ে আবারও নিজের মনে মনে বলল, আরে মূর্খ মহিলা, যে ছেলে তোকে এত গার্ডের ভিতর থেকে তুলে নিয়ে এসেছে সোনাইকে মেরে, সে তোর মতো তুচ্ছ মহিলার ঠিকুষ্টি কুষ্টি জানা কি খুব কঠিন? রিহির ভাবনার মাঝেই কিং বলে উঠল, তো কি হলো? মুখের ভাষা কি হারিয়ে ফেললেন নাকি? কিংয়ের কথা শুনে রিহি চমকে উঠল আর কাঁপা কাঁপা গলায় বলল, রিহি তুমি কে আর কেন বা আমাকে ধরে এনেছো? রিহির কথা শুনে কিংয়ের কপাল কুঁচকে তাকায় আর মনে মনে ভাবে, এই মহিলা কি সত্যি ওর মেয়ের আসল রূপ জানে না, নাকি আমার হাত থেকে বাঁচার জন্য অভিনয় করছে? হ্যাঁ, সব অভিনয়। এই মহিলা তো অভিনয়ের সেরা। এই মহিলাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কিছুটা তাচ্ছিল্য আর রাগী গলায় বলল কিং, কি কিছুই জানেন না তাই না? আপনার তো পাপের কোনো সীমা নেই। মেয়েটাকেও পশু বানিয়েছেন। কি এখনো না জানার অভিনয় চালাবেন? ছিল আর রাগী গলায়। কিংয়ের কথা শুনে বোকার মতো চেয়ে আছে রিহি। তা দেখে কিং এবার বিরক্তি গলায় বলল, যাক, আপনি আপনার অভিনয় নিয়ে থাকুন। আমি সরাসরি বলছি, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার কুলাঙ্গার মেয়েটা কই? আর ওর পরের প্ল্যানটা কি? আর ওর সাথে কে কে জড়িত এই ব্ল্যাক কোবরা গ্যাংয়ের? কিংয়ের এ ধরনের কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না, তাই কিছুটা কনফিউজড গলায় বলল রিহি,
আসলে বাবা, তুমি কি বলতে চাচ্ছ? ও আর কেন এগুলো বলছো আমায়? বোধগম্য হচ্ছে না আমার। রিকে আর কিছু বলতে না দিয়ে কিং বলে উঠল, আপনার অভিনয় বন্ধ করুন আর বলুন আপনার পিশাচ মেয়েটা কই? কিংয়ের ধমকের আওয়াজে ঘরসহ ঘরের সবাই কেঁপে উঠেছে। কিং আবারও রাগী গলায় বলল, আপনারা মানুষকে কি মনে করেন? খেলনা? আপনার মেয়ের জন্য আজ এদেশের সবাই আজ প্রাণে ঝুঁকি নিয়ে বাঁচে। বলুন আপনার মেয়ে কোথায়? নাইলে আমার কিন্তু অন্য পন্থা ব্যবহার করতে হবে। কি বলুন? কিংয়ের কথা শুনে কাঁপা কাঁপা গলায় রিহি বলল, তুমি কি বলছো? একটু ক্লিয়ার বলবে প্লিজ বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমায় একটু বুঝিয়ে সব খুলে বলবে প্লিজ। রিহির কথা শুনে এবার রেগে যায় কিং আর আদেশ করে জাহিদকে, ওনার নেকামি বন্ধ করার ব্যবস্থা করো জাহিদ, আর ওনার চতুর কুলাঙ্গার মেয়ের কাছে খবর পাঠানোর ব্যবস্থা করো যে ওর মা আমাদের কাছে বন্দী। যতক্ষণ না ও এসে ধরা দেবে ততক্ষণ ওর মা আমাদের কাছে বন্দী থাকবে। আর হ্যাঁ, এটাও বলতে ভুলবে না যে ও বেশি দেরি করলে ওর মায়ের লাশটাও ওর দেখার উপায় আমি রাখবো না। এখন যা হবে সামনাসামনি, অনেক তো হলো লোকচুরি। কিংয়ের কথাই জাহিদ বলল, এক ইয়েস কিং, আমি এখনই ব্যবস্থা করছি। মহিলা গার্ডকে রিহির খাতিরের কথা বলে, আর হ্যাঁ এটাও বলে শরীরে যেন আঘাত না করে খাতির করে, বলে ওখান থেকে চলে যায় বাকিদের পালনের জন্য। এদিকে রূপ ওর সকল লোকের উপর রাগ ঝাড়ছে, রাগী গলায় চিৎকার করে বলে, তোরা থাকতে কি করে আমার খোঁজ পেল? আর ডিটেলস কি করে বের করলো? কিভাবে? রাগী গলায় চিৎকার করে রূপার কিছু বলার আগেই ওর পিছন থেকে ওর ডান হাত বিল্লা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বস, আপনার মাকে কারা যেন কিডন্যাপ করেছে, আমাদের সকল লোকদের আর আপনার মায়ের গার্ডগুলোকে মেরে দিয়েছে। বিল্লার কথা শুনে চিল্লিয়ে ওঠে রূপ, রেগে বিল্লার কলার ধরে আর রাগী গলায় বলে, তোরা কি করেছিস বল? তোরা থাকতে আমার মায়ের খোঁজ পেল কি করে? মাকে কিডন্যাপই বা করলো কি করে বল? রূপের রাগ দেখে সবাই ভয়ে কাঁপছে। রূপকে বোঝানোর জন্য বিল্লা বলল, বস, আসলে আপনার কলেজের থেকে পিছনে আমার মনে হয় কিং আপনার পরিচয় আপনাকে ছিনিয়ে নিয়েছে। বিল্লার কথা শুনে এবার আরো রেগে গেল রূপ। রূপ কিছু একটা ভেবে বিল্লাকে বলে উঠল, বিল্লা। জি বস। এডওয়ার্ডের খোঁজ পেয়েছো? রূপের কথা শুনে বিল্লা মাথা নিচু করে দাঁড়ায় আর কিছুটা চিন্তিত গলায় বলে, আচ্ছা, এডওয়ার্ডকে কিং তুলে নিয়ে গেছে, দেখো তো খোঁজ নাও। আর কিং বা কে বা দুর্বলতার জায়গাটা কোথায়? একদিন সময় দিলাম, এর মধ্যে খোঁজ না পাই তাহলে তোদের সবার পরিণতির জন্য তোরাই দায়ী থাকবি। আর হ্যাঁ, এডওয়ার্ডের যেন কোনো আঁচ না লাগে। ওর যদি কিছু হয়ে যায় বাবা আমাদের মাটির সাথে মিশিয়ে দিতে দুবারও ভাববে না, মনে রাখিস সবাই। রূপের কথা শুনে ভিতর ভিতর ফুঁসছে বিল্লা আর মনে মনে ভাবছে, তোকে আমি চোখে চোখে রেখেছি, ওই বিদেশি হালার লাগাইনি। এবারে সুযোগ পাই তোর দেশ আমি বাইর করব, আর যে কোনো মূল্যেই তোকে আমি করবই। বিল্লা মনে মনে বিড়বিড় করা দেখে বিরক্ত হয়ে রূপ এবার রেগে আবারও বলে ওঠে, ওই বিল্লু, তুই কি বকবক করছিস মনে মনে? আমার কথা তোর কানে গেছে? আকাম্মার ঠিকই। আমার কথা যদি কানে যায়, এবার যদি কোনো কাজে আবলের মতো ফিরিস, তোর মাথায় যে খোলা মাঠটা আছে ওটাতে গুলি করে উড়িয়ে দেব। যত সব আবাল আমার কপালে জুটেছে, বালছাল কোনহানের কার। বলেই রেগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে যায়। আর এদিকে বিল্লা অবাক চোখে তাকিয়ে দেখছে রূপকে, যেখানে ও কিনা ওকে নিয়ে বাসরের স্বপ্ন দেখে আর সেখানে ওকে রূপ গুলি করার আশাই থাকে। হাই রে পোড়া, ধুর, পোড়া কেন হবে, টাক কপাল। মনে মনে বিড়বিড় করতে করতে যেতে যেতে বলল বিল্লা, টাক কপাল, যেটি চায় মরুভূমি করা যায়। ওদিকে জাহিদ লোক লাগিয়ে শুধু এতটুকু জানতে পারলো যে রূপ ঢাকায় থাকে আর শুধু একটা লোক ধরা পড়েছে আর তার কাছে ছিল একটা ফোন, আর ওই ফোনে রূপের নাম্বার পেয়ে গেছে। জাহিদ আর দেরি না করে কিংয়ের কাছে যায় আর সব জানাই। সব শুনে কিং বলল, নম্বরটা ট্র্যাক করে দেখো লোকেশন কোথায়, আর ওই মহিলা কি মুখ খুলছে নাকি ওভাবেই আছে। এটুকু বলেই কিছু একটা ভেবে আবারও বলে ওঠে, জাহিদ। জি কিং।
তুমি আমার পরিবারের সবার সিকিউরিটি বাড়িয়ে দাও, আর কেউ যেন না বুঝে। জি কিং। আমি বাড়ি যাব, এদিকে আজ তুমি সামলাবে, ওকে? জি কিং। কথা শেষ করে রকি চলল বাড়ির দিকে। কিছুক্ষণের মাঝেই বাড়ি পৌঁছালো আর গিয়ে দেখে রিয়া ওর বাবা রেজার গলা জড়িয়ে ধরে কি যেন আবদার করছে জেদ ধরে। হঠাৎ রকির কানে একটা কথা বেজে উঠল, একটা কথা। রিয়া বলছে, ও বাবা, 2 দিন তো সবাই যাবে, আমিও যাব। না হয় আমি আর একটা দানাও তুলবো না, আর তুমি আমায় আর দেখতেই পাবে না, আমি তোমার সামনেও আসবো না। বলেই মুখ ফুলিয়ে ওখান থেকে উঠে যেতে নাই। সেই সময় রকি আসছিল আর চোখে চোখ পড়ে যায়, কিন্তু রিয়া চোখ সরিয়ে নিল। তা দেখে অবাক হলো রকি। কিছুক্ষণ রিয়া যাওয়ার দিকে ভুরুকুচকে তাকিয়ে থাকে, কিন্তু ভ্রুক্ষেপ না করে চলে গেল নিজের রুমে। গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে শুয়ে পড়ল রকি, কারণ ওর শরীরে এখনও অনেক জ্বর। রকি ঘুমাতেই চুপি চুপি রিয়া রুমে ঢুকলো আর ধীরে ধীরে রকির মাথার কাছে গিয়ে বসলো আর একধানে তাকিয়ে থাকে রকির মুখের পানে। রকির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর যেন কি হলো কে জানে, হাত বানিয়ে কপাল ছুঁল। সঙ্গে সঙ্গে রিয়া চমকে গেল, কারণ রকির জ্বরে গা পুড়ে যাচ্ছে আর এই ছেলে সেদিকে কোনো খেয়াল নেই। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বাটিতে করে পানি এনে জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ পট্টি দেওয়ার পর যখন জ্বর কমে, তখন রকির গায়ে ভালোভাবে কাঁথা জড়িয়ে দিয়ে বিনা আওয়াজে ঘর ছেড়ে চলে যায়। সকলের মতো ভুলে হইচই করে না, কারণ এতে আবারও রেগে যাবে রকি। তাই আর কাউকে ডাকেনি। দেখতে দেখতে রাত হয়ে গেছে আর এখনও রকি ঘুমাচ্ছে। হঠাৎ ফোনে কর্কশ আওয়াজে রকির ঘুম ভেঙে যায় আর চোখ খুলে ফোন হাতে নিল। তারপর ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে জাহিদ বলল, কিং, কিডন্যাপ করা মহিলাটা মুখ খুলছে না কিছুতে, ওকে কি করব এখন? জাহিদের কথা শুনে ঘুম ছুটে যায় রকির, আর ও কোনো রকম বেডে হেলান দিয়ে বসে আর জাহিদকে বলে, জাহিদ, আজ রাতে ওকে ওভাবে রাখো, কোনো খাবার বা পানি দেবে না। আর আমি যে কাজ দিয়েছিলাম সেটা করেছো? আমার প্রত্যেকটা বাড়ির সদস্যের পেছনে বডিগার্ড সেট করেছো? কিংয়ের প্রশ্নে জাহিদ উত্তরে বলে, জি কিং, সবার পেছনে 2টো করে বডিগার্ড সেট করা হয়েছে। জাহিদের কথা শুনে কিং বলে, ঠিক আছে, বাকি কাজগুলো ঠিকঠাক করো। আর আমি সকালে এসে দেখছি রিহি হাসানের কি করব। ও আর মিস্টার অ্যাডোয়েটের কি অবস্থা, মুখ খুলল? কিংয়ের প্রশ্ন শুনে জাহিদ বলল, না কিং, ওর মুখে শুধু একটাই কথা, তোমরা আমায় কেন ধরেছো? আমি তোমাদের ওই লেডি ডনের ব্যাপারে কিছুই জানি না। আই ডোন্ট নো হার। এছাড়া আর কোনো কথাও বলে না। জাহিদের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিং বলে, বুঝতে পারলাম সোজা পথে কিছুই হবে না, এবার বাঁকা পথ ধরতে হবে। তুমি ওকে অন্ধকার খুবড়িতে বন্দি করো। আর হ্যাঁ, কোনো খাবার আর পানি দিবে না, বরং কিছুক্ষণ পর পর ঘরে লাফিং গ্যাস ছাড়বে, যাতে ও হাসতে হাসতে গলা শুকায় আর পাগলও হয়ে যায়, যাতে কিছুতেই ঘুমাতেও বা বসতে না পারে। আদেশ দিয়েই বাঁকা হাসলো আর ব্যঙ্গ গলেই বলল, দেখো জাহিদ, আমরা কত ভালো, ওকে হাতে বা অস্ত্রে না মেরে হাসিয়ে মারবো, তাই না? বলেই হেসে উঠল। আর এইদিকে তো জাহিদ পালে ওখানেই হাসতে লাগে, কিন্তু কিংয়ের সাথে বেয়াদবি হবে তাই চুপ করে আছে। জাহিদের সাথে কথা শেষ করে ফোন কাটে আর ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই তখনই কাজের লোক এসে ডেকে যায় রাতে ডিনারের জন্য। রকিও আর কিছু না ভেবে চলল ডিনারের জন্য। গিয়ে দেখে রিয়া নেই ডাইনিং টেবিলে। বুড়ুকুচকে তাকাই রকি। বুড়ুকুচকে জিজ্ঞেস করে রকি, তোমাদের আদরের বাদরটা কই? রকির কথা শুনে ভুরুকুচকে তাকাই রকির দিকে রিয়ার মা আমিনা। কথা বুঝতে কিছুটা সময় নেই, তারপর বুঝে হেসে দেয় আর বলে, তোর বউ পিকনিকে যাওয়ার জন্য অনশনে বসেছে, তাই খেতে আসেনি। শাশুড়ির কথা শুনে রকি বলল, আমার বউ হলোটা কই? সারাটা দিন তো গাছে ঝোলে, এদিক সেদিক দৌড়ে বেড়ায়। আগে মেয়েকে বড় করো, তারপর আমার বউ বলো। বলে মুচকি হাসলো, কারণ ওর চোখে পড়েছে রিয়া লুকিয়ে দেখছে আর কথা শুনছে, তাই শুনিয়ে শুনিয়ে বলল কথাগুলো। রকির কথা শুনে আর কথা বলার ধরন দেখে এবার
হাসান বলল, এভাবে কেন বলছো রকি? তোমার বউ হয় রিয়া, ওকে সম্মান করবে। আর হ্যাঁ, রিয়া বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছে, ও এখনো অতটাও ম্যাচুর হয়নি। আর হ্যাঁ, তোমার বউ কোথায় যেতে চাচ্ছে, কাদের সাথে মিশছে, এগুলো কি তোমার খোঁজখবর নেওয়া উচিত নয়? দেখো রকি, সম্পর্ক একটা কাদামাটির মতো। তুমি যেভাবে তাকে তৈরি করবে, যেভাবে ঢাল দিবে, সেভাবেই তোমার সাথে তৈরি হয়ে যাবে। যদি তাকে অবহেলা করে ফেলে রাখা হয়, সেটা একটা সময় শক্ত পাথরে পরিণত হবে, যা তুমি পরে চেষ্টা করলেও নিজের মতো করে পারবে না, নষ্ট হয়ে যাবে। যদি বেশি জোরাজোরি করো, তাহলে ভেঙে যাবে। তাই সময় থাকতে নিজের সম্পর্কটাকে গুছিয়ে নাও, নিজের জিনিসকে নিজের মতো করে তৈরি করে নাও। তুমি ম্যাচিউর, আমি তোমাকে শুধু উপদেশ দিতে পারি, বোঝাতে পারি, বাকিটা তোমার নিজে থেকেই করতে হবে। এতক্ষণ বাবার কথা মন দিয়ে শুনে কিছুক্ষণ চুপ থেকে রকি বলে ওঠে, বাবা, তুমি চিন্তা করো না, রিয়ার ব্যাপারটা আমি দেখছি। ছেলের কথা শুনে হাসানও আবার বলে উঠল, আর হ্যাঁ, মেয়েটা খাবার খায়নি, খাইয়ে দিও। বাবার কথা শুনে রকির সম্মতিসূচক মাথা নাড়ল আর রিয়ার রুমের দিকে চলে গেল। কেন খেয়াল করেছে ওর কথা শুনে মেয়েটা মন খারাপ করে রুমের দিকে চলে গেছে। তাই ও রিয়ার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তাই সোজা রুমে ঢুকে গেল আর দেখলো রুমে রিয়া নেই। তাই এদিক ওদিক তাকিয়ে চলে যেতে নাই, তখনই শুনতে পাই কান্নার আওয়াজ। রকি আর বুঝতে বাকি রইল না যে রিয়া কান্না করছে ওর কথাগুলো শুনে। রকি নিজেকে কিছুটা ধাতস্থ করে বেলকুনিতে যায় আর গিয়ে রিয়ার কাঁধে হাত রাখে আর বলে, কি হয়েছে, কান্না কেন? বলেই তাকিয়ে রইল। তখনই চোখ তুলে তাকালো রিয়া। রকি চমকে গেল। রিয়ার চোখ দেখে চোখ দুটো লাল হয়ে আছে আর চোখে পানিতে থই থই করছে, যেন এখনই ঝরে পড়বে অঝোর ধারায়। এভাবে তাকিয়ে থাকতে দেখে অভিমানী গলে রিয়া বলল, এমনি। আর আমি কান্না করলে বা তোমার কি শুনি? রিয়ার অভিমানী কান্না মিশ্রিত গলার কথা শুনে একটানে নিজের কাছে টেনে নেয় রিয়াকে, বুকে জড়িয়ে নেয় আর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো রকি, আমি কি তোরে কিছু বলেছি? আর তুই তো সত্যই ছোট, কি ছোট না? বলে রিয়ার থুতনি ধরে উপরে তোলে আর চোখে চোখ রাখে। রিয়ার সারা মুখে রকির গরম নিঃশ্বাস পড়ে। রকির গরম নিঃশ্বাসে ছোঁয় কেঁপে কেঁপে উঠল রিয়া। কিছুটা কাঁপা কাঁপা গলে ওভাবে দাঁড়িয়ে বলল রিয়া, তুমি তো আমায় বউ বলে মানো না, তাহলে কেন আমার? রিয়াকে আর কিছু বলতে না দি আবারও রকি বলল, আমি কি? তুমি? আমি কি বলো? ভুলে যাস না, তুই আমার ইসলামী ধর্ম অন্য যায় 3 কবুল বলে বিয়ে করা বউ, তো আমি কেন মানব না? বলে ঠোঁট ছোঁয়ালো রিয়ার ঠোঁটে। আর রিয়ার চোখের দিকে তাকিয়ে বলে রকি, কি? আমি কে তোর? বলো, কে আমি তোর? রকির এমন ঘোর লাগা গলার কথা শুনে কেঁপে উঠল রিয়া। রিয়া ওভাবেই চোখ রেখে কাঁপা কাঁপা গলায় বলল, স্বামী তো তুমি? বলে শুকনো ঢোক গিলল রিয়া। আবারও কিছু বলবে তার আগেই আবারও রকির ঠোঁটে ঠোঁট রাখলো। এবার আর একবার ছুঁই সরে আসলো না, আবারও গভীর করে বুকের সাথে চেপে ধরে আবারও গভীরভাবে একটু উঁচু করে ঠোঁটের মিষ্টতা নিজের মধ্যে শুষিয়ে নিতে লাগলো। আর এদিকে রিয়ার অবস্থা বেহাল। কিছুক্ষণ রিয়া চুপ করে থাকলো, রকির সাথে তালে তাল মিলায়। আরও এতে বেপরোয়া হয়ে উঠল রকি। ঠোঁট থেকে যখন গলায় নেমে গেছে সেটা বুঝতে পারেনি রকি। হঠাৎ রকির ফোন কর্কশ আওয়াজে বেজে ওঠে আর দুজনের ধ্যান ফেরে এবং রকি আস্তে করে রিয়াকে নিচে দাঁড় করায় আর বড় করে নিঃশ্বাস নেয়। আর পকেট থেকে ফোন বের করে দেখে জাহিদ ফোন করেছে। তা দেখে রকির কপালে ভাঁজ পড়ে, কিন্তু নিজেকে সামলে ফোন কেটে দেয় আর ফোন পকেটে রেখে 2 হাতের আজলাই রিয়ার মুখ তুলে আবেগী গলে বলে রকি, আমি জানি আমার প্রতি তোর অনেক অভিযোগ, সব আমি মিটিয়ে দিব সময় হলে। আর তুই নাকি ট্যুরে যাবি?
রকির কথা শুনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে রিয়া। কি, কোথায়, আর কার কার সাথে? রকির প্রশ্নের উত্তরে রিয়া বলে ওঠে, আমাদের সব বন্ধু থাকবে, মেয়ে ও ছেলে দুটোই। আর এটা কলেজের ট্যুর, আর আমি যেতে চাই প্লিজ। রিয়ার কথা শুনে জিজ্ঞাসা করে রকি, ট্যুর কবে? 2 দিন পর। ওকে, বাট আমি যা যা বলবো তোর সেরকমই চলতে হবে, তাহলেই যেতে দিব। কি, ঠিক তো? রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। তা দেখে মিষ্টি হেসে রকি বলে, এবার লক্ষ্মী মেয়ের মতো খাবার খাবি, আর আমি একটা কাজে বাইরে যাব। আমি এসে যেন তোকে আমার ঘরে দেখি। আর হ্যাঁ, তোর সব জিনিস আমার ঘরে নিয়ে যা। আজ থেকে ওখানেই থাকবি তুই, ঠিক আছে? রকির কথা শুনে লজ্জায় নুয়ে যায় রিয়া। আর রকি সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর রাতে কাজের মেয়েকে রিয়ার ঘরে খাবার দিয়ে যেতে বলে। ও বাইরে বেরোবে বলে সোজা নিজের রুমে গিয়ে তৈরি হয়ে বাইর হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেল আস্তানায়, আর সোজা চলে গেল অ্যাডওয়েটকে ধরে রাখা সেই রুমের দিকে। হঠাৎ আলোতে ছাড়ে, ভয় ওঠার কারণে চোখ খিচে বন্ধ করে নিল অ্যাডওয়েট, কারণ অন্ধকারে থাকতে থাকতে এত আলো সহ্য করতে পারল না। অ্যাডওয়েটের কিছুক্ষণ পর আলোতে চোখ শুয়ে নিতেই দরজা খোলার আওয়াজে দরজার পানে চোখ খুলো অ্যাডওয়েট। আর সামনে কিংকে দেখে জমে গেল ওর সারাটা শরীর অবাস হয়ে আসছে। আর আতঙ্কিত চোখে কিংয়ের দিকে তাকাই। অ্যাডওয়েটের সারাটা শরীরে এখনও ফোসকা পড়া মোমের কারণে, তাই অ্যাডওয়েট কাঁপা কাঁপা গলায় বলল, কিং প্লিজ আমায় ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি তোমার, তো আমায় কেন এভাবে ধরে রেখে কষ্ট দিচ্ছ? যদি না ছাড়ো তো আমায় মেরে ফেলো, আমি আর এগুলো নিতে পারছি না, প্লিজ আমায় হয় মেরে ফেলো, না হয় ছেড়ে দাও। অ্যাডওয়েটের কথা শুনে মুচকি হেসে কিং বলে, আমরা তো তোমার ইচ্ছে করে আটকে রাখিনি। তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও, আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমার কথার সঠিক উত্তর দিলে তোমাকে সহি সালামতে তোমার জাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর হ্যাঁ, আমায় কথা দিতে হবে, তুমি আর আমার দেশের কোনো ক্ষতি করবে না, বরং আমার দেশের বন্ধু হয়ে থাকতে হবে। কি রাজি? যদি রাজি থাকো তাহলে প্রশ্নের উত্তরগুলো দাও। কি, দিবে তো? কিংয়ের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে অ্যাডওয়েট বলে উঠল, আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি আমায় সহি সালামতে জাহাজে যেতে দিবে? অ্যাডওয়েটের কথা শুনে আবারও হেসে বলল কিং, তুমি বিশ্বাস করবে কি না এটা তোমার ব্যাপার। আমি এতটুকু বলতে পারি, আমি যা বলি সেটাই করি। এখন বলো, তুমি আমার প্রশ্নগুলোর উত্তর দেবে কিনা? কিংয়ের কথা শুনে এবার অ্যাডওয়েট কিছুটা আশ্বস্ত হলো আর বলল, ঠিক আছে, কি জানতে চাও বলো, আমি আমার সাধ্য মতো উত্তর দেব। আর হ্যাঁ, আমি যা জানি তার বাইরে কিছুই জিজ্ঞেস করবে না। প্রশ্ন শুরু করো, আমি উত্তর দিব। কিং অ্যাডওয়েটের কথা শুনে এবার মুচকি হাসলো আর প্রশ্ন করা শুরু করলো, তোমার সাথে ব্ল্যাক কোবরা গ্যাংয়ের কি সম্পর্ক? তোমার সাথে মেয়ে পাশা ছাড়া আর কি কি ডিল করে ব্ল্যাক কোবরা গ্যাং, বা অন্য কোনো গ্যাং বাংলাদেশ থেকে? তুমি কি ব্ল্যাক কোবরা গ্যাংয়ের মাথার সাথে কদিনের ব্যবসায়ী সম্পর্ক? এর পরের প্ল্যানটা কি তোমাদের? কবে সেটা বাস্তবায়ন করবে বলে ভেবেছ? পরের কল্পনাটা কি? ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডারের নামও ঠিকানা জানো? জানলে কোথায়? আর হ্যাঁ, ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার কি সত্যি মেয়ে? কিংয়ের প্রশ্নগুলো মন দিয়ে শুনলো অ্যাডওয়েট। তারপর কিছুক্ষণ চিন্তা করে বলতে শুরু করলো সকল প্রশ্নের উত্তর। আমার সাথে কোনো সম্পর্ক নেই। ওর সাথে বাবার প্রথম পরিচয় হয় একটা ডিলের জন্য। প্রত্যেকটা দেশে থেকে সব কালোবাজারি গেছিল সেখানে। তারপর থেকে পরিচয় শুরু, আর আস্তে আস্তে সকল প্রকার ব্যবসার ডিল নিতে থাকে আর পূরণ করতে থাকে। ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার সব ধরনের কালো ব্যবসার সাথে যুক্ত, যেমন মেয়ে পাচার, অর্গান পাচার, সকল প্রকার নেশাদ্রব্য দেশে এনে তা বিক্রি করা, শিশু পাচার, আর উন্নত কান হলো কন্ট্রাক্টে খুন, কিডন্যাপ আরও ইত্যাদি। না, বাংলাদেশের সকল প্রকার ডিল একমাত্র ব্ল্যাক কোবরা গ্যাং দেখে। এটা সকল দেশের সাথেই চুক্তিও দেন। ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে প্রায় 3 বছরের সম্পর্ক ব্যবসায়। এর পরের প্ল্যানটা হলো বাংলাদেশের সকল স্কুল কলেজের ছেলেমেয়েদের ড্রাগ সাপ্লাই করে নেশাগ্রস্ত করে তোলা।
আর মেয়েদের ফাঁসি পাচার করা আর ছেলেদের অর্গান কালেক্ট করে সাপ্লাই করা। ও এটা প্রত্যেকটা হসপিটালের ডক্টর, নার্স, ওয়ার্ড বয় জড়িত আছে। প্রায় 1 মাস পর পর সব ধরনের প্রোডাক্ট, অর্গান, ড্রাগ, মেয়ে ও শিশু ইত্যাদি সবকিছু সাপ্লাই করা হয়। ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার একজন মেয়ে, আর সেই অধিকাংশ সময় ঢাকায় থাকে, কিন্তু তার দেশের সবগুলো জায়গায় আস্তানা আছে। সে কখন কোথায় থাকে কেউ বলতে পারে না। মেয়েটি ছোট হলেও অনেক চালাক, হিংস্র, তাই পশুর থেকেও নিকৃষ্ট। আর হ্যাঁ, মেয়েটা অনেকটাই সাইকোপ্যাথ। মানুষের আত্মচিৎকার, রক্ত, মানুষের কষ্ট মেয়েটিকে আনন্দে দেয়। আর হ্যাঁ, মেয়েটির নাম হচ্ছে রূপ হাসান। ওর নামটাও যেমন রূপ, ও দেখতেও তেমন, কিন্তু চরিত্রে এবং মনের ভিতর শুধু কালো আর কালো। আর কিছু জানার বাকি আছে? না থাকলে আমাকে আমার শিপে দিয়ে আসেন। অ্যাডওয়েটের কথা শুনে কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবলো, আর একটা কথা চিন্তা করে আবারও প্রশ্ন করে কিং অ্যাডওয়েটকে। তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু তোমার আমাদের কাছে কথা দিতে হবে। আর কোনো বেআইনি কাজ নিয়ে তুমি আমাদের দেশে আসতে পারবে না। আর আমি যখন তোমাকে আমার সাহায্যের জন্য মনে করব, তোমার আগাতে হবে। কি রাজি আছো আমার শর্তে? যদি রাজি থাকো তাহলে এখনই তোমাকে তোমার শিপে ফিরিয়ে দেওয়া হবে। কি রাজি তো? কিংয়ের কথা শুনে অ্যাডওয়েট সায় দেয় আর বলে, ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করব তোমার কথা রাখতে। আর হ্যাঁ, রূপ কিন্তু খুন করতে দুবার ভাবে না, তাই ওকে হারাতে হলে চালাকি করে কাবু করতে হবে। আর যা আমার জানা মতে সামনে 14ই ফেব্রুয়ারিতে একটা বড় বোম ব্লাস্ট করবে, কিন্তু কোথায় তা জানি না। কিন্তু দিতে পারে সনঘন বর্ষি জায়গায়, এতে যাতে বেশি মানুষ মারা যায় এই কল্পনায়। অ্যাডওয়েটের কথা শুনে ওর লোকেদের অ্যাডওয়েটকে ওর শিপে পৌঁছে দিতে বলল। অ্যাডওয়েটকে পাঠিয়ে দিয়ে কিং চলো রিহির রুমের দিকে। রিহির রুমের সামনে যেতে শুনতে পেল রিহির চেঁচামেচি, বারবার চেঁচিয়ে বলছে, আমায় এখানে কেন আটকে রেখেছো? আমায় ছেড়ে দাও। আমার মেয়ে কোথায়? তোমরা কি আমার মেয়েকেও আটকে রেখেছো? ওকে কিছু করো না, ও ছোট মানুষ। ভুলে করলে আমায় বলো, আমি ওকে বোঝাবো। দয়া করো, কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? রিহির চেঁচামেচি শুনে কিং বাঁকা হাসলো আর বিড় করে বলল, তোমার শাস্তি তো বাকি আছে। আগে তোমার মেয়ের কুকর্মের হিসাব বের করি, ওকে তার প্রাপ্য শাস্তি দেই, তারপর তোমায় দেখছি। বলে কিং দরজা খুলতে ইশারা করলো জাহিদকে, আর জাহিদ মাথা দিয়ে সেই দরজা খুললো। আর দরজা খোলার আওয়াজে রিহি চুপ হলো আর তাকিয়ে থাকলো। কিংকে ভিতরে আসতে দেখে রিহি এবার আকুতি ভরা গলায় বলে উঠল, বাবা, তুমি আমায় এখানে কেন আটকে? কিংকে বাবা আর তুমি বলার জন্য ধমকে উঠল জাহিদ আর বলল, এই আপনি কাকে কি বলছেন আর কি বলে ডাকছেন? আপনার কল্পনা আছে উনি কি আর কি করতে পারে আপনার এই দুঃসাহসের জন্য? জাহিদের ধমক খেয়ে চমকে ওঠে রিহি, আর তা দেখে জাহিদকে আর কিছু বলতে দেয় না কিং। হাত উঠিয়ে এবার রিহির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল কিং। তো বলুন, কেমন আছেন? আর এখন আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন, না হলে আপনার থেরাপি বাড়াতে হবে। কোনটা বলুন? কিং এর কথা শুনে রিহি আবারও একই কথা বলতে লাগে। আমি সত্যি বলছি, আমার মেয়ে কিছুই করেনি। আপনার ভুলে বুঝছেন, ও তো এয়ারপোর্টের ভিতরে কাজ করে। ও কি করে কি করবে? রিহির কথা শুনে চমকে ওঠে কিং আর জাহিদ। কিং সঙ্গে সঙ্গে রিহির উদ্দেশ্যে বলে ওঠে, কি বললেন? আপনার মেয়ে এয়ার হোস্টেস? হ্যাঁ হ্যাঁ, এটাই করে। কিং এর কথা শেষ করার আগেই জিজ্ঞেস করে ওঠে, জাহিদ, খোঁজ লাগাও। ওই, আর হ্যাঁ, আপনার মেয়ের নাম কি যেন? রূপ হাসান। কিং এর কঠোর গলা শুনে কাঁপা কাঁপা গলায় বলে রিহি। আর শুনে কিং আবার জাহিদকে বলে, জাহিদ, খোঁজ লাগাও, ও এখন কটেজে আছে। কিং এর আদেশ পেয়ে চলে যায় জাহিদ, আর কিং রিহির উদ্দেশ্যে বলে, তো আপনি তো মেয়েকেও আপনার মতোই মানুষকে ঠকানো আর অন্যের ক্ষতি করতে আনন্দ পান। যেমন মা তেমন মেয়ে। আপনি কি তা যদি কেউ জানে, আপনাকে ওখানেই পুঁতে ফেলবে। কিং এর কথা শুনে রিহি চমকে ওঠে, তুতলিয়ে বলল, তুমি কে? আমায় এমন কথা কেন বলছো?
রিহির তোতলামি দেখে কিং বাঁকা হাসলো আর কিং বলে উঠল, কি আশ্চর্য হইতাছেন, কিছু মনে পড়লো নাকি? হ্যাঁ, মনে পড়াটা স্বাভাবিক, কেননা পাস্ট কখনো ভোলা যায় না। কারো কুকর্ম কখনো কাউকে ছেড়ে দেয় না। যার সাথে কুকর্ম করবেন সে ছেড়ে দিলেও প্রকৃতি তার রিভেঞ্জটা নিয়েই নেয়। আরে আরে আরে, কাঁপছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি না মেরেছি? আপনার কাঁপার মতো তো আমি কিছু করিনি। কি কাঁপার মতো কিছু করেছি? করিনি তো। কাঁদছেন কেন? নাকি আপনার কৃতকর্ম আপনার পিছু ছাড়েনি? ওহো সরি, কৃতকর্ম না, কুকর্ম, তাই তো? রিহি হাসান ওরফে পালাতক মার্ডার আসামি। কি ভুল বললাম কি? কিং এর কথা শুনে রিহি আবারও কাঁপতে লাগলো আর কাঁপা কাঁপা গলায় রিহি বলে উঠল, তুমি কে আর এসব কেন বলছো? আমি যেই হই না কেন, আপনার পাশ তো আপনাকে ছাড়বে না। আপনার সব কুকর্মের শাস্তি আপনাকে পেতেই হবে। যাই হোক, বলুন আপনার মেয়ে কোথায়? আপনি আপনার মেয়েকে ফোন করেন, এখানে আসতে বলুন। যে ঠিকানা আমরা বলবো সেখানে আপনার মেয়েকে ফোন করে আসতে বলবেন। আর হ্যাঁ, কোনো চালাকি না। যদি চালাকি করেন আপনি এবং আপনার মেয়ে ওখানেই মারা পড়বেন। কি রাজি তো? আর যদি না রাজি থাকেন তাহলে বলেন, আপনার থেরাপি বাড়িয়ে দিই। কিং এর কথা শুনে রিহি এবার পুরাই কাঁপতে লাগলো আর বলল, আমি আপনাদের কথা শুনবো, কিন্তু আপনাদের কথা হবে আপনারা আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমি জানি আমার মেয়ে কোনো কিছুই করবে না। আমার মেয়ে ছোট নিষ্পাপ। আমি ওকে কখনো কোনো প্রকার অসুর সঙ্গে মিশতে দেইনি, যাতে ও ওর বাবার মতো না হয়। রিহির মুখে আবারও মেয়ের নামে নিষ্পাপ শব্দটি শুনে কিং এবার রেগে বলে ওঠে, কে নিষ্পাপ? আপনি কাকে নিষ্পাপ বলছেন? যে পুরো বাংলাদেশে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যে পুরো দেশের নারী সমাজের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যে নিজে নারী হয়ে নারীদেরকে বেচে ব্যবসা করে, নারী পাচারকারী, ছোট্ট ছোট্ট শিশুদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাদেরকে বিদেশে পাচার করে সে, যে রোগী বাঁচার আশায় হসপিটালে গেলে তাদের অর্গান বিদেশে পাচার করে তাকে নিয়ে, যে টাকার জন্য নিষ্পাপ প্রাণগুলোকে মেরে ফেলে তাকে নিয়ে, যার কাছে মানুষের কষ্ট, কান্না, রক্ত, তার উন্মাদনা, যে মেয়ে নিজের মেয়ে হয়ে একটা মায়ের সন্তানকে কেড়ে নিয়ে পাচার করে তাকে নিয়ে, হাজার হাজার সন্তানহারা বাবা মার অভিশাপ করে এনে বেড়ায় তাকে নিয়ে। মানুষ বলছেন, নিষ্পাপ বলছেন, কাকে যে জানোয়ারের অসুর থেকেও নিকৃষ্ট কোনো জাত থাকলে তাকে বলা চলে। আপনার মেয়ে সেই জাতের বংশধর। সি, এরকম একটা মেয়েকে নিজের গর্ভে ধারণ করে আবার গর্ভ নিয়ে বলছেন যে সে নির্দোষ, নিষ্পাপ, কলঙ্ক। আপনি কলঙ্ক, আপনার গর্ভ কলঙ্ক, আপনার গর্ভ যা জানোয়ার কুলাঙ্গার এই সন্তান। একটানে কথাগুলো বলে রাগে থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে কিং। আর এত কথা আমি আপনাকে কেন বলছি? যার রক্তই বাজে, নোংরা কলছি, তার কাছে কোনো কিছু আশা করাই মূল্যহীন। আর হ্যাঁ, আপনি বলেছিলেন না আপনার মেয়ে নিষ্পাপ, নিষ্কলঙ্ক? আপনার মেয়ের মতো নিকৃষ্ট একটা মেয়ে কোনো জগৎ বিশ্বে বা পৃথিবীতে নেই। কুলসিত নারীর কুলসিত সন্তান, যাদের মানুষকে মানুষ বলে ভাবতে কষ্ট হয়। এতক্ষণ আপনাকে অনেক ভালো করেই বোঝানোর চেষ্টা করেছি। এখন আর না, তোর নিষ্পাপ কুকীর্তিগুলো ঠেকাতে হবে, নাইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কিংয়ের এমন রাগান্বিত রূপ আর ভয়েস শুনে রাজকীয় আস্থানা পুরো থরথর করে কাঁপতে থাকে। রি এবার কোনোরকম ভনিতে ছাড়াই কিংয়ের সকল প্রশ্নের উত্তর দিতে রাজি হয়ে যায়। তা দেখে কিং প্রশ্ন করা শুরু করে, আপনার মেয়ে কোথায় এখন? রিহি কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, ঢাকাতে। ও বেশিরভাগ সময় ওখানেই থাকে, কারণ ওর ফ্লাইট ওখান থেকে বেশি হয়। আপনার মেয়ের কোনো ফোন নাম্বার আপনার কাছে আছে? জি আছে। জাহিদ, ওনার ফোন নাম্বারটা নিয়ে আসো। কিংয়ের আদেশে জাহিদ দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো আর কিং ফোনটা রিহির হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, আপনার মেয়েকে বলুন আপনি আমাদের কাছে বন্দী। যদি আপনাকে বাঁচাতে চায়
তাহলে আমাদের কাছে যেন সিলিন্ডার করে, না হলে আমরা আপনাকে মেরে দেব। রিহি ফোন হাতে কেঁপে যাচ্ছে, কিন্তু ফোন দিচ্ছে না। তাই আবারও ধমকে ওঠে কিং আর বলে, কি হলো, ফোন করছে না কেন? ফোন করুন। কিং এর ধমকে রিহি এবার ফোন করে ওর মেয়ে রূপের কাছে। একবার ফোন বেজে কেটে গেল, দ্বিতীয়বার ফোনটা রিসিভ হলো। ওপাশ থেকে একটা মেয়েলি উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। মা, তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমাকে বলো তুমি কোথায়, আমি এখনই আসছি। কি হলো মা, কথা বলছো না কেন? রূপের উদ্বিগ্ন গলা শুনে কিং তাচ্ছিল হাসলো। ওদিকে কিং এর তাচ্ছিল হাসি দেখে এবার কাঁপা কাঁপা গলাই বলে উঠল, মা তুই কই? ওরা আমাকে আটকে রেখেছে। ওরা বলছে তুই খারাপ, তুই মানুষ খুন করিস, তুই কালোবাজারি করিস, তুই মেয়ে পাচার করিস, বাচ্চা পাচার পুরুষ, তুই অর্গান ট্রাফিকিং করিস, সব ধরনের কুপন্যার সাথে তুই জড়িত, তুই নাকি ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার। এগুলো কি সত্যি রূপ? ওরা বলছে তুই আত্মসমর্পণ না করিস, ওরা আমাকে মেরে ফেলবে। রির কথাগুলো স্তব্ধ হয়ে শুনল রূপ। রিহির কান্না মিশ্রিত গলা শুনে রূপের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। শুধু কাঁপা কাঁপা গলাই বলল, মা, তোমাকে যে ধরে নিয়ে গেছে তাকে ফোনটা দাও। রূপের কথা শুনে রিহি ফোনটা ওর দিকে এগিয়ে দেয়। ফোনটা হাতে নিয়ে লাউড স্পিকারে দেয়। খুব ঠান্ডা শব্দে বলে, হ্যালো। কিংয়ের এমন ঠান্ডা কণ্ঠ শুনে রূপ রেগে বলে ওঠে, উত্তর বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আমার কলিজায় হাত দিয়েছিস, খুব ভালো কাজ করেছিস। এর ফল তোকে গুনতেই হবে, মনে রাখিস। তুই যেমন রকি কিং, আমিও তেমনই ব্ল্যাক কোবরা গ্যাংয়ের লিডার। তুই কি মনে করিস তুই যদি আমার সব ডিটেল বের করতে পারিস, আমিও তোর সব ডিটেলস খুঁজে বের করতে পারবো? পারবো কি? পেরেছি। বাসায় খোঁজ নিয়ে দেখতো তোর ময়না পাখিটা কোথায়। উচ্চস্বরে ভয়ঙ্কর একটা হাসি দেয়। রূপের এমন উচ্চস্বরে হাসি দেওয়া দেখে এবং কথাগুলো শুনে কিংয়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফুটে ওঠে। কেননা এরকম নিকৃষ্ট মানুষ দ্বারা সব কিছু সম্ভব। তার সাথে আঘাত লাগলে সে সব কিছু করতে প্রস্তুত থাকে। তাই কিছুটা সন্দেহ করে কিং প্রশ্ন করে, কি বলতে চাস? সরাসরি বল, ভিনিতা সারা। কিংয়ের এমন চিন্তিত গলা এবং আতঙ্কিত না হওয়া দেখে রূপ এবার বিরক্ত গলায় বলে উঠল, মানে কি বোঝাবুঝি? আহারে কচি খোকা। রূপের এমন ধরনের কথা শুনেও কোনো কথা বলো না কিং। কিংয়ের এমন চুপ থাকা দেখে রেগে বলে রূপ, তোর বাড়িতে খোঁজ নিয়ে দেখতো তোর আদরে রিয়া, তোর ছোট বউটা কোথায়। কথাগুলো শুনে ইশারায় জাহিদকে রূপের কথাই কতটুকু সত্যতা খোঁজ নিতে বলো। কিংয়ের বউয়ের কথা শুনেও কিংকে এমন ঠান্ডার চুপ দেখে এবার রূপ রেগে বলল, তোর দেখি বউ নিয়ে কোনো চিন্তা বা ভালোবাসাই নেই, তাই তো এত কুল থাকছিস। আচ্ছা বউ বাদ দে, তোর বুড়ো বাপটা কোথায়, সেই খোঁজ নিয়েছিস? রূপের এত হুমকির পরিপ্রেক্ষিতে কিং ঠান্ডা গলেই বলে উঠল, ওদের কি হবে তা ভেবে কি করব? আমি ভাবছি তোর মাকে আমি জীবিত রাখবো, নাকি জীবিত টুকরো টুকরো পিস পিস করে কাটবো। আচ্ছা তুই বল কি করব? যেহেতু তোর মা সেহেতু তুই বল, তোর মাকে এর বিরুদ্ধে কোনটা করলে ভালো? কিংয়ের কথা শুনে রূপ এবার কিছুটা ঘাবড়ে বলে ওঠে, তোর কি নিজের ফ্যামিলির প্রতি কোনো মায়া নেই? কিংয়ের অত্যন্ত সাবলীল আর ঠান্ডা গলায় উত্তর, না। কিংয়ের এমন তাছাড়া উত্তর শুনে রূপ আবারও রেগে যায় আর বলতে থাকে, তুই যদি আমার মায়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, আমিও তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। কিংয়ের আবার সাবলীল ও ঠান্ডা গলায় উত্তর, তোর যা ইচ্ছা করে ফেল, শুধু বল আমি তোর মাকে কিভাবে মারবো। কি অপশন দুটা ভালো লাগেনি? ঠিক আছে, আমি আরো দুটা অপশন দিচ্ছি। তোর মাকে শুয়ে সারা শরীরে অ্যাসিড ছিটিয়ে দিব, আর না হয় টুকরো টুকরো করে শরীরের এক একটা অংশ পুরো বাংলাদেশে বিলিয়ে দিব। বল কোনটা করব? কিংয়ের এমন ভয়ানক উত্তর আর ঠান্ডা গলা শুনে এবার রূপ ভয় পায় আর বলে, তুই কি চাস আমার কাছ থেকে? তুই আমার পরিবারকে নিয়ে পাটালি পাহাড়ের নিচে যে ফাঁকা ও শুনশান জায়গা আছে ওখানে আয় আজকে। ওকে, আজ রাত 12টায় তুই আমার মাকে ওখানে আনবি, আর আমি তোর বাবা বউকে নিয়ে ঠিক সময় হাজির হয়ে যাব। ওকে? ওকে।
বলে ফোন কেটে দেয়। আর রিহির দিকে তাকিয়ে বলে কিং, কি এখন বিশ্বাস হলো? আপনার মেয়ের রূপ কি ধরনের পিচাস? কাকে কি বা কি বলছি, যে নিজের ছেলে না বলে অন্যের ছেলেকে মেরে ফেলতে পর্যন্ত দ্বিধাবোধ করেনি, বৃদ্ধা মানুষকেও পর্যন্ত রেহাই দেয়নি, সে কি করে বুঝবে? কিং এর কথায় রিহি চমকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, তো তুমি কে? তুমি কি রকি? ও মা, এখনো আমার নাম মনে আছে আপনার? আচ্ছা, মনে থাকা ভালো। এখন বলুন, আপনি সেদিন আমাকে ওইভাবে মেরে ফেলার চেষ্টা কেন করেছেন? কিং এর কথা শুনে রিহি একদম শান্ত হয়ে যায় আর খুব শান্ত গলায় বলতে শুরু করে, তুমি কিছুই জানো না, আমি তোমাকে বলছি শোনো। বলুন। আমার প্রথম হাজব্যান্ড সাবির হাসান এদেশের বড় এক ধরনের মাফিয়া ছিল, কিন্তু আমি জানতাম না। তোমার বাবা ছিল একজন সিক্রেট সিআইডি অফিসার। ও আমার হাজব্যান্ডকে খুঁজে বের করে আর রেড ফেলে আমাদের বাড়িতে, কিন্তু ওরা সবাই সিভিল পোশাকে থাকার কারণে আমি মনে করি তোমার বাবা একজন মাফিয়া। আর যেহেতু আমার হাজব্যান্ড সাবির আমায় সব সময় বলতো ও সিক্রেট সিআইডি অফিসারদের একজন, তাই ও সব সময় দেশ বিদেশে বাইরে ঘুরে নানা ধরনের ক্রিমিনালদের ধরে মিথ্যাচার করেছে আমার সাথে। সারা জীবন আমি এটাই সত্যি মনে করি, আর মনে করি যে তোমার বাবা মাফিয়া বলে কি সে সিক্রেট অফিসার বলে তাকে মারতে আসে। সেই দিন রাতে আমার হাজব্যান্ড সাবির মারা যায়। আমি লুকিয়ে লুকিয়ে আমার স্বামীর নিশ্চয়ই খুন দেখে তোমার বাবার প্রতি একটা খুঁত জন্মায়। আর সেই কোত্থেকে আমি যখন জানতে পারি তোমাকে রেখে তোমার মা মারা যায় আর তোমার দাদি আর তোমার দেখাশোনার জন্য লোক লাগবে, তখন আমি কৌশলে তোমাদের বাড়িতে চলে যাই নার্সের সাথে বা কেয়ারটেকারের হিসাবে, এবং আস্তে আস্তে বাড়ির সবার মন জয় করে নিই। যেহেতু রূপ তখন প্রায় তোমার সমবয়সী, 2-1 বছরের আপ ডাউন হবে, তাই বাহিরে মানুষকে দিয়ে প্ল্যান খাটিয়ে তোমার বাবা আর আমার নামে খারাপ কিছু লটাই, যাতে সে বাধ্য হয় আমাকে বিয়ে করতে আর আমি তোমাদের ক্ষতি করতে পারি। আমার প্ল্যান মতো সব কাজ হয়, কিন্তু বিয়ে করার পরও আমি কারো কোনো ক্ষতি করতে পারতাম না। তোমার বাবাকে আমি মারতেও পারছিলাম না, কারণ তোমার বাবা চাকরি ছেড়ে ব্যবসা করা শুরু করে। ব্যবসার কাজে সে সবসময় ঢাকায় থাকতো। তাই আমি ডিসিশন নিই আমি তোমাকে আর তোমার দাদিকে কোনো একভাবে আঘাত করব, আর তাতে তোমার বাবা বাড়িতে আসবে আর আমি তাকে মেরে দিব আর এদেশ ছেড়ে চলে যাব। কেননা আমার কাছে টাকার কোনো অভাব ছিল না, শুধু বুকে ছিল প্রতিশোধের আগুন। কিন্তু তোমাদের যেদিন ক্ষতি করি সেদিনই আমি জানতে পারি আমার স্বামীর সম্পূর্ণ ঘটনা আর তোমার বাবার পরিচয়। কিন্তু তখন আমার কিছু করার ছিল না, আমার হাতের বাইরে চলে গেছিল সব। তাই আমি ওভাবে আমার মেয়ে রূপকে নিয়ে দেশ ছাড়ি। আমি ভেবেছিলাম আমি চলে গেলেই তোমরা ভালো থাকবে, আর আমি যা করেছি তোমাদের সামনে আসার মতন মুখ ছিল না। কিন্তু কি জানো, বংশ এবং মানুষের পরিচয় দেখো। আমি এত কষ্ট করে মেয়েটাকে এত সাবলীলভাবে এত সুস্থভাবে বড় ভালো জায়গায় বড় করেও তাকে বাবার পথে হাঁটা থেকে বিরত রাখতে পারলাম না। বলে না, পাপকে কেউ ছাড়ে না। এতক্ষণ মনোযোগ দিয়ে রিহির সব কথা শুনল রকি ওরফে কিং। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে কিং, আমি আপনাকে কোনো শাস্তি দিব না, শাস্তি আপনি আপনাকে দিবেন যখন আপনার চোখের সামনে আপনার স্বামীর পথে মেয়ে চলে, একইভাবে মৃত্যুবরণ করবেন। এটাই আপনার জন্য শাস্তি হবে। বেঁচে থাকবে আর ধুকে ধুকে স্বামী এবং কন্যার জন্য আফসোস করবে। এই বলে আর কোনো কিছু না শুনি ওখান থেকে বেরিয়ে যাই। রিহির রুম থেকে বেরিয়ে জাহিদকে সব কিছু ঠিক করতে বলে চলো ওর আস্থানায়, ওর নামে বরাদ্দ রুমে। রাত 12টায় রূপ আর ওর দল সবাইকে নিয়ে পাটালি পাহাড়ের উপর ওই অংশে পৌঁছায় রিয়া আর হাসানকে নিয়ে। এসে দেখে কিং ওখানকার একটা ফাঁকা জায়গায় চেয়ারে বসে আছে আর তার পাশে হাত মুখ বাঁধা অবস্থায় ওর মাকে বসিয়ে রাখছে। তা দেখে রেগে আবারও জোরে এগিয়ে কিংয়ের উদ্দেশ্যে তাকিয়ে বলে এবং ওর লোকেদের ইশারা করে রিয়া আর হাসানকে ওখান থেকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকে। রূপ কিংয়ের সামনে গিয়ে বলে, আমার বাকে বেঁধে রেখেছিস কেন? ওনার হাত পায়ের বাঁধনগুলো খোলো।
রূপের কথা শুনে কিং মুচকি হাসলো আর মুখে হাসির ঝুলেই বলে ওঠে, তোমার মাকে বেঁধে রাখা হয়েছে, মেরে ফেলা তো হয়নি। তুমি আগে আমার বাবা ও বউকে এদিকে পাঠাও, আমি তোমার মাকে ওদিকে পাঠাচ্ছি। কিংয়ের কথা শুনে এবার রূপ মুচকি হাসে আর বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? ওদেরকে আগে তোমার কাছে, আমি যদি দিই আর তুমি যদি আমার মাকে মেরে ফেলে ওখান থেকে চলে যাও, তা হবে না। তোমার বাবা আর বউকে আমি ছেড়ে দিচ্ছি, ওরা ওদিকে আসবে, তুমি আমার মাকে ছেড়ে দাও, আমার মা এদিকে আসবে। কি ঠিক আছে? রূপের কথা শুনে মুচকি এসে সায় দেয় আর চোখের ইশারায় জাহিদকে বলে রূপ যা বলেছে সেই মতন কাজ করতে। জাহিদও সেই মতন কাজ করে। সে জাহিদের কাছে পৌঁছায়, এর মতনই কাজ করে। যখনই রিয়া আর হাসান জাহিদের কাছে পৌঁছায় তখনই জাহিদকে চোখের ইশারায় ওদেরকে অনেক দূরে সরিয়ে নিতে বলে। জাহিদ ওদেরকে নিয়ে সরে পড়তে কিং শুট করে রূপের ডান হাত আর ডান পায়ে, আর কিংয়ের লোকের চারিদিক থেকে গুলি করে রূপের সব লোককে মেরে ফেলে। গোলাগুলি দেখে বিল্লা ওখানেই বসে পড়ে যাতে ওর গায়ে গুলি না লাগে আর ও বেঁচে যায়, আর মনে মনে বলে, ভালোবাসা আর দল জাহান্নামে যাক, আপনি বাঁচলে পাবেন না, আপনি বেঁচে থাকলে এরকম হাজারো লিড তৈরি করতে পারবেন। যখনই বিল্লা এসবগুলো ভাবতে ব্যস্ত তখনই একটা বুলেট এসে ওর বুকে লাগে এবং ও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মেয়েকে পায়ে আর হাতে গুলি লাগা দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে রিহি ওর মেয়ে রূপকে আর কান্নায় ভেঙে পড়ে। মেয়েকে বুকে নিয়ে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কেন মা, কেন এরকম কাজে জড়ালি? আমি তো তোর বাবার সত্য তোর কাছ থেকে লুকোইনি, তার নির্মম মৃত্যুটাও লুকোইনি। আমি তোকে ছোটবেলা থেকে কত আদরে শাসনে ভালো পরিবেশে বড় করেছি যাতে তুই এ পথে ছায়াও যেন না মারাস। তাহলে কেন কেন তুই এত কুলাঙ্গার হলি? কেন তুই আমাকে এভাবে বেঁচে থাকতে মেরে ফেললি? আমার ভালোবাসায় আমার মানুষ করাই কি ভুল ছিল? তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আসলে কি আমি মা হওয়ার যোগ্য ছিলাম না, নাকি আমি মানুষ হওয়ার যোগ্যতাই রাখিনি? তোর বাবা আমাকে ঠকিয়েছে, ঠিক যেভাবে ঠকিয়েছে, যা যা করে ঠকিয়েছে, আজ তুই আমাকে সেইভাবে ঠকালি। কেন বল, আমি কি ক্ষতি করেছিলাম তোদের যে তোরা আমায় এভাবে ঠকিয়ে নিঃস্ব করলি? ব্যথায় কুকিয়ে ওঠে মায়ের এমন কান্না জড়িত চিৎকার শুনে, আর কথাগুলো বুঝতে পেরে তার কষ্ট অনুভব হয়। বড় একটা নিঃশ্বাস ফেলে কষ্ট কিছুটা সহ্য করে রূপ বলে ওঠে, মা, সুখ কাকে বলে জানো? পাওয়ারকে বলে। আমি আমার মাথা পেয়েছি, গড়ে তুলেছি আমার সাম্রাজ্য, পাওয়ারের সাম্রাজ্য। এখানে শুধু আমিই পাওয়ারফুল। আমি চাইলে আজ সব করতে পারি, আর আমার যা ইচ্ছে তাই করতে পারি। মেয়ের কথাই রিহি বুঝতে পারে ওর মেয়ে আর মানুষ নেই, পশু হয়ে গেছে। তাই ও আর কিছু না ভেবে বন্দুক হাতে তুলে নেয় আর বলে, রিহি, তোর বাবার মতো কষ্ট আর নৃশংসভাবে তোর মূর্ত দেখতে পারবো না। এই বলে রূপ বোঝার আগেই ওর কপালে শুট করে আর উনি নিজের মাথায়ও শুট করে মারা যান। তাদেরকে কিং অবাক হয়েছে আর বলে ওঠে, ভুল ভুল মানুষকে কখনো শান্তিতে বাঁচতে দেয় না। ভুল নিজে হোক বা পরিবারের অন্য কারো হোক, সেটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। ভুল ভুল এমন একটা জিনিস যা শুধরানোর থেকে বেশি বিগড়ে দেয়। একটা মানুষ নিজের ভুল কখনো ধরতে পারে না, কিন্তু অন্যের ভুল থেকে ধরতে পারে। নিজের ভুল মানতে নারাজ, অথচ অন্যের ভুলকে স্বীকার করতে উঠে পড়ে লাগে। এটাই মানুষ। মানুষ মানেই বহুরূপী, যার রূপের কোনো শেষ নেই। কিং যখন এগুলো ভাবতে ব্যস্ত তখনই রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে নেয়। রিয়ার পুরো শরীর কানাকাটির দাপটে কেঁপে কেঁপে উঠছে। তাদেরকে রিয়ার মাথায় হাত বুলিয়ে কিং বলে, আমি ঠিক আছি, ভয় পাস না, আর চল বাড়ি যাই। আর আজ না, আমি তোকে কি বলেছিলাম? কিং এর কথাই লজ্জে মুখ লুকাই কিং এর মুখে, আর হাসান এসে কিং এর সামনে দাঁড়ায়। কিং এর সামনে এসে বলে, আমি জানি তুই রকি কিং, আমি তোকে মানা করব না এ পথে থাকতে, বাধাও দিব না। শুধু আমার একটাই কথা দে, তোর এ কাজের প্রভাব না পড়ে। বাবার কথায় সায় দেয় কিং মাথা নাড়িয়ে, আর ওখান থেকেই বাবা এবং কিং ওরফে রকি। বাবার কথায় সায় দেয় কিং মাথা নাড়িয়ে, ওখান থেকে বাবা আর কিং ওরফে রকি। এভাবে পাপের ধ্বংস আর সত্যের জয় হয়।
এবার সত্যের পথে চলে, সুখে শান্তিতে ঘর করে, কাজ করে দেশের শক্তি হয়ে পাপীদের জম হয়ে রয়ে যায় আমাদের রকি কিং। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, এতটা পথ আমাদের পাশে থেকে আমাদের গল্প শোনার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে বলবেন অবশ্যই গল্পটি কেমন লেগেছে। এখন আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।